Hello. So আজকে আমরা memory and how does memory is being handled বা processed by the whole operating system কিভাবে এটা ম্যানেজ হয় এই জিনিসটা নিয়ে কথা বলবো। So first of all memory কিভাবে কাজ করে বা মেমোরি ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে জানার আগে জানতে হবে যে আসলে সিপিইউ খুব সিম্পলি কিভাবে একটা অপারেটিং সিস্টেমের থ্রুতে একটা পার্টিকুলার প্রসেসকে এক্সিকিউট করে, ঠিক আছে? ওকে, সো আমি আপনাকে একটা সিম্পল জাস্ট একটা ওয়ার্কফ্লো দেখাই যে এসেনশিয়ালি হাউ ইট ওয়ার্কস, রাইট? যে ধরেন আপনার সেকেন্ডারি ডিস্ক যেটাকে আমরা বলি, সেকেন্ডারি স্টোরেজ যেটাকে আমরা বলি, লেটস সে হার্ড ড্রাইভ। তো হার্ড ড্রাইভের মধ্যে ধরেন আপনার এরকম হাজার হাজার ফাইলস লেখা। সো হার্ড ড্রাইভের মধ্যে যে ফাইলগুলো থাকে ওগুলো ফাইল অ্যালোকেশন সিস্টেমের থ্রুতে, ফাইল সিস্টেম ইন্টারফেসের থ্রুতে আর কি সেভ থাকে, রাইট? সো ধরেন এর মধ্যে আপনার একটা প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামটা ধরেন একটা এক্সিকিউটেবল প্রোগ্রাম যেটার নাম এগেন ধরেন আপনার লেটস সে সামথিং, লেটস সে আপনি একটা ডট সি কোড লিখছেন, লেটস সে, রাইট? সো এটাও কিন্তু একটা আইনোড, রাইট? আমরা পড়ছি ফাইল সিস্টেমের প্রত্যেকটা ফাইল একটা আইনোড হিসেবে স্টোর থাকে। তো যখনই আমরা এটাকে ওপেন করি বা রান করি তখন অ্যাকচুয়ালি হয়টা কি? সো ফার্স্ট অফ অল এই প্রোগ্রামটা ফর দ্য ফার্স্ট টাইম বিকামস এ প্রসেস। অ্যান্ড প্রসেস হওয়ার পর মিনিং ও অ্যাকচুয়ালি আপনার সিপিইউতে রান করার জন্য যা যা ইনফরমেশন লাগে বা যে অ্যাক্টিভ এন্টিটি হওয়া লাগে সেটা হয়। হওয়ার পর প্রসেসটা ইভেনচুয়ালি র্যামে অ্যালোকেশন পায়। র্যাম বা মেমোরি যেটাকেই বলেন আপনি, আমরা র্যাম বলতেছি বিকজ আমরা ইউজুয়ালি র্যামকেই বুঝাই এই পার্টিকুলার সিনারিওতে। সো র্যামে অ্যালোকেশন পায় অ্যান্ড সিপিইউ যেটা করে সেটা হচ্ছে যে র্যামের পর দেয়ার আর সার্টেন থিংস, যেমন এটা কি আমি একটু পরে আসি। এখানে একটা স্ট্রাকচার থাকে, তারপরে ধরেন রেজিস্টার্স থাকে এবং রেজিস্টার্সগুলো ডিরেক্টলি সিপিইউর সাথে কানেক্টেড থাকে। সো এসেনশিয়ালি হাউ ইট ওয়ার্কস ইজ হার্ড ড্রাইভ থেকে ওই আইনোডটা কনভার্ট হয়, হওয়ার পর একটা প্রসেস তৈরি হয়। প্রসেস তৈরি হওয়ার পর প্রসেসটা বেসিক্যালি আপনার প্রসেসের কিছু লজিক্যাল স্পেস তৈরি হয়, মিনিং প্রসেসটা এত থেকে এত সাইজ জায়গা লাগবে। সো ধরেন এত থেকে এত সাইজ জায়গা লাগবে এবং এইটুকু টেক্সট সেকশন, এইটুকু কোড সেকশন, এইটুকু ডেটা সেকশন, এইটুকু টেক্সট আর কোড তো সেম জিনিস, মাই ব্যাড। সো টেক্সট সেকশন বা কোড সেকশন, এইটুকু ডেটা সেকশন, এইটুকু ধরেন হিপ, এইটুকু ধরেন স্ট্যাক, এরকম লজিক্যাল স্পেসে ভাগ হয়। তারপর ওই এক একটা ভাগকে এক একটা চাঙ্ক করে র্যামের মধ্যে স্টোর করে। এগেন এই আইডিয়াটা কীভাবে কনভার্ট হয় আমরা পরে আসতেছি, বাট এসেনশিয়ালি এই জিনিসটাকে আমরা পিসিবিও বলে থাকতাম। পিসিবি ব্লক থাকে, যে শুধু প্রসেসের এই চারটা সেকশন তো না, আরও অনেক ইনফরমেশন থাকে। সো সব পিসিবি ব্লকটা অ্যাজ এ হোল বেসিক্যালি র্যামে স্টোর হয়। তারপর ওর মধ্যে যেই বেসিক সেকশনসগুলো ছিল এই সেকশনগুলোতে অ্যাকচুয়ালি এখানে ফিজিক্যালি লেখা। সো এটা তো ফিজিক্যালি না, এটাকে আসলে আমাদের মানে সরি, এটা তো ভার্চুয়ালি লেখা। সো ভার্চুয়ালি লেখাগুলোকে আমার ফিজিক্যালি কনভার্ট করা লাগে, কনভার্ট করে র্যামে স্টোর করা লাগে। অ্যান্ড দেন সিপিইউ র্যামের সাথে ডিরেক্টলি কাজ করতে পারে, অ্যাক্সেস করে কাজ করতে পারে। সো ধরেন কোন নেক্সট ইনস্ট্রাকশনটা রান করবে সেটা মেবি সিপিইউ র্যাম থেকে ফেচ করে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আসলে যেগুলো ধরেন আপনার বারবার অ্যাক্সেস করা লাগবে বা ইমিডিয়েটলি ওইটা অ্যাক্সেস করার পরই জাস্ট সিপিইউর এক্সিকিউট করতেই হবে, এই টাইপের জিনিসগুলো সিপিইউ রেজিস্টারে নিয়ে আসে। সো মেমোরির মধ্যে র্যাম ইজ লট ফাস্টার দ্যান হার্ড ড্রাইভ, কিন্তু র্যামের থেকেও রেজিস্টার অনেক ফাস্ট, বিকজ রেজিস্টার লিটারালি সিপিইউর পাশে কানেক্টেড থাকে, মানে সুপার ক্লোজ থাকে এবং ওরা ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে। ওদের কোনো র্যাম থেকে সিপিইউ যেমন কমিউনিকেট করতে একটা মেমোরি বাস থাকে, যদি 341 পড়ে থাকেন একটা আইডিয়া আছে যে একটা মেমোরি বাস থাকে, ওইটা চ্যানেলের থ্রুতে কমিউনিকেট করতে হয়, বাট সিপিইউ রেজিস্টারের মধ্যে কমিউনিকেশনটা ইনস্ট্যান্টেনিয়াসলি হয়। সো র্যাম তার খুব কিছু কি ইনফরমেশন রেজিস্টারে রাখে আর বাকি বাল্ক অফ ইনফরমেশন র্যামে রাখে। সো ও কাইন্ড অফ রেজিস্টারের মধ্যে কিছু ইনফরমেশন আনলোড করে সেটা নিয়ে কাজ করে, আবার র্যাম থেকে কোনো ইনফরমেশন লাগলে লুক আপ করে র্যাম থেকে নিয়ে আবার কাজ করে, স্টপ লাইক দ্যাট। সো যেহেতু রেজিস্টার ইজ ফাস্ট অ্যান্ড কিছু কি ইনফরমেশন রেজিস্টারে থাকে, সো অনেক সময় কি করে মাঝখানে একটা মেকানিজম থাকে যেটাকে আমরা ক্যাশ বলি। সো এখনকার মডার্ন প্রসেসরে ক্যাশ থাকে অনেকগুলো L1 L2 L3 দেখবেন অনেক রকমের ক্যাশিং সিস্টেম থাকে। অবভিয়াসলি আমরা জাস্ট অ্যাবস্ট্রাক্ট লেভেলে কথা বলতেছি এখানে। সো এই ক্যাশিং সিস্টেমটা যেভাবে কাজ করে যে যেই ফ্রিকোয়েন্ট জিনিসগুলো বারবার রেজিস্টারে আনলোড করা লাগতেছে সেগুলো ক্যাশ নামের র্যামের থেকে আরেকটু ফাস্টার, আরেকটু বলা হল র্যামের থেকে বেশ ফাস্টার বা রেজিস্টারের থেকে একটু স্লো, এরকম একটা স্ট্রাকচার হায়ারার্কি বানায় যেই স্ট্রাকচারের মধ্যে ওরা ওই ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করা লাগবে ইনফরমেশনগুলো ক্যাশের মধ্যে রাখে, যাতে সিপিইউ instead of searching for every possible instruction by every possible next instruction from the RAM, ও আগে ক্যাশকে হিট করে থাকে তোমার মধ্যে কোনো ইনফরমেশন আছে কিনা, যদি থাকে তাহলে ডিরেক্টলি রেজিস্টারে পাঠায় কাজ করে, আর যদি না থাকে সেক্ষেত্রে এখান থেকে মিস করলে ওকে র্যামে যাওয়া লাগে, দেন র্যাম থেকে ওই ইনফরমেশনটাকে রিট্রিভ করে রেজিস্টারে এনে তারপর সিপিইউতে রান করালো। সো এটা হচ্ছে আইডিয়াটা। সো আমরা কথা বলবো হচ্ছে অ্যাকচুয়ালি এই পার্টটা নিয়ে, যে র্যাম
এখানে কিভাবে প্রসেসগুলো আসে, কিভাবে ম্যানেজ হয়, অ্যান্ড কিভাবে স্টোর হয়, অ্যান্ড পুরোটা কি স্টোর হয় কিনা প্রসেসর, কি ইনফরমেশন স্টোর হয়, স্টপ লাইক। সো চলেন আমরা একটু দেখি যে আমরা আসলে, সো এখানে আমি এগেইন এইটা একটু ওভারভিউইশ হয়ে যাবে, কারণ আমরা সব টপিকই টুকরা টুকরা পড়ছি। এখন আমরা ট্রাই করব কম্বাইন করতে, যে প্রসেস কীভাবে অ্যাকচুয়ালি মেমোরিতে অ্যালান হয়। সো একটু একটু টাইম কনজিউমিং হতে পারে, বাট আইডিয়াসগুলো বোঝা জরুরি। Okay, so how main memory and CPU registers interact to run a process by CPU. So main memory meaning হচ্ছে RAM, আর CPU registers meaning এই যে এই পার্টটার কথা বোঝাইছে আর কি। So registers is a small high speed storage location inside CPU, যেটা আমি বললাম অনেক ফাস্টার, অ্যান্ড এগুলো খুবই ছোট সাইজের হয়। দেখেন সাইজ ইউজুয়ালি ইন বিটস অর ওয়ার্ডস। এই যে 32 বিট রেজিস্টার, মাত্র 32 বিটের এক একটা রেজিস্টার থাকতে পারে। মিনিং 32 বিট মানে কি 4 বাইট। ইমাজিন করেন আপনার র্যাম হচ্ছে 16 গিগাবাইট। সো কতখানি পার্থক্য এটার মধ্যে। তো রেজিস্টারের মধ্যে কয়েকটা এক্সাম্পল আছে। জেনারেল পারপাস রেজিস্টার, আপনারা যখন পিসিবি ব্লক পড়ছিলেন তখন কিছু জেনারেল পারপাস রেজিস্টার দেখছিলেন, 4টা জেনারেল পারপাস রেজিস্টার মেবি আমরা এক্সাম্পলে দেখাইছিলাম, বাট বলছিলাম যেরকম অনেকগুলো সেট অফ জেনারেল পারপাস রেজিস্টার্স থাকে। জেনারেল পারপাস রেজিস্টারের কাজ হচ্ছে টেম্পোরারি ভ্যালু, যোগ বিয়োগ গুণ হওয়ার সময় যে মাঝখানে টেম্পোরারি ইন্টারমিডিয়ারি ভ্যালু, বা জেনারেলি কোনো একটা কাজ করতে এইটা থেকে এটাই কপি করবা, সো কোনটা টু কোনটা, এই বেসিক ইনফরমেশনগুলো স্টোর করতে হেল্প করে, যাতে আপনার এই কাজটা করতে র্যামের মধ্যে ফেচ না করা লাগে বেশি। আর কিছু থাকে যে স্পেশাল পারপাস রেজিস্টার। স্পেশাল পারপাস রেজিস্টারগুলো হচ্ছে এই যে এই প্রসেসের যে ফাস্ট হওয়ার যে ইনফরমেশনগুলো বললাম সেগুলোতে অনেকটা হেল্প করে। একটু খেয়াল করে দেখেন। সো একটা রেজিস্টার হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। আপনারা পিসিবিতে প্রসেসের সময় প্রসেস কন্ট্রোল ব্লকে দেখছিলেন যে প্রোগ্রাম কাউন্টারের কাজ কি ছিল। প্রোগ্রাম কাউন্টার এসেনশিয়ালি কি করতো, নেক্সট কোন ইনস্ট্রাকশন রান করবেন সেই ইনস্ট্রাকশনের ইনফরমেশনগুলো রাখতো বা অ্যাড্রেসটা রাখতো। সো হোল দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন রেজিস্টারের কাজ কি, যে কারেন্টলি যে ইনস্ট্রাকশনটা আপনি রান করবেন সেই ইনস্ট্রাকশনটার ইনফরমেশনটা। স্ট্যাক পয়েন্টারের কাজ কি মনে আছে কিনা আপনাদের, প্রত্যেকটা প্রসেসের একটা স্ট্যাক ছিল, এবং ওই স্ট্যাকের মধ্যে আমরা কি রাখতাম, যে আপনার মানে যেখানে আর কি ওই মানে ওই যে স্ট্যাকটা যেটা গ্রো হয় আর কি, রাইট, ওই যে লোকাল ভ্যারিয়েবল অ্যান্ড স্টাফ স্টোর করতে হেল্প করে আপনার ফাংশনের, ওই স্ট্যাকের স্টার্টিং পয়েন্টটা কোথায় বা বেস অ্যাড্রেসটা কোথায়। সো দেখেন এই যে বেস রেজিস্টার একটা আছে, দেখেন বেস রেজিস্টার হোল্ডস দ্য স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য প্রসেস অ্যালোকেটেড মেমরি চিপ। সো এখানে তিনটা দেওয়া হয়েছে। সো হ্যাঁ, আরেকটা দেখেন বেস রেজিস্টার। সো হোয়াট ইজ বেস রেজিস্টার, যে আপনার এই প্রসেসটা, এই যে আমি বললাম একটা প্রসেস তৈরি করছেন, প্রসেসের প্রথম পার্টটা কোথায় আছে আর এন্ডিং পার্টটা কোথায় আছে, এটা আমার জানতে হবে। সো আমি যদি স্টার্টিং পয়েন্টটা জানি, যেটাকে আমি বেস বলতেছি, আর আমি যদি রেঞ্জটা জানতাম, তাহলে আমি এন্ডিং পয়েন্টও জানতাম। সো আই হোপ আপনার মনে আছে এই আইডিয়াটা। কিন্তু এগেইন মাথায় রাখবেন, এখানে যে বেস আর এন্ডিং পয়েন্ট বোঝাচ্ছে, এটা কিন্তু ভার্চুয়ালি বোঝাচ্ছে, মিনিং এটা কিন্তু অ্যাকচুয়ালি র্যাম অ্যালোকেট হয় নাই এখনো। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, কারণ র্যামের অ্যালোকেশনটা আসলে কন্টিজিয়াস না, আমরা একটু পরে এগুলোর ইনফরমেশন দেখবো। সো ইটস লাইক ভার্চুয়ালি, যে একটা প্রসেসর শুরু করে শেষ করি, মানে আমরা যখন অ্যাকচুয়ালি মেমোরি পড়ি, আমরা আসলে ভার্চুয়াল মেমোরি আর মেমোরি ইনকর্পোরেট করে পড়তেছি। সো আমি যদিও পরে ভার্চুয়াল মেমোরি নিয়ে কথা বলবো, জাস্ট একটু জানাই রাখি। সো আমরা বলি প্রসেসর শুরুর পয়েন্ট এখানে, এখানে টেক্সট থাকে, এরপরে ডেটা থাকে, এরপরে ধরেন স্ট্যাক থাকে, এরপরে ধরেন হিপ থাকে, রাইট। সো সো ইয়েস, আমরা যদি বলি এটা স্টার্টিং পয়েন্ট, এটা যদি এন্ডিং পয়েন্ট বলি, এটা আমরা ভার্চুয়ালি বুঝাচ্ছি, মানে অ্যাকচুয়ালি সিপিউর মধ্যে, সরি র্যামের মধ্যে এক্স্যাক্টলি এরকম পাশাপাশি এগুলো স্টোর নেই। সো আমরা যখন শিখবো বা আমরা যখন ট্রিট করবো কাজগুলোকে, আমরা এভাবেই ট্রিট করবো, যেটা একটা লিনিয়ারলি কন্টিজিয়াস অ্যালোকেশন। বাট এগেন অ্যাকচুয়ালি সিপিউর মধ্যে এটা ট্রান্সলেট করে বিভিন্নভাবে রাখা, এক্স্যাক্টলি এইভাবে পাশাপাশি রাখা। যাই হোক, এখানে বেস রেজিস্টারের অ্যাকচুয়ালি স্টার্টিং পয়েন্ট অফ দ্য প্রসেসের অ্যালোকেটেড মেমোরি সেগমেন্ট কোথা থেকে শুরু হয়। লিমিট রেজিস্টারের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি লেন্থ কোথায় যে শেষ হয় বা বাউন্ডারি এটা কই থাকে। আর প্রসেস স্টেটাস ওয়ার্ড, এটা হচ্ছে যে আপনার এটা কি মানে প্রসেসটা কি কার্নেল মোডে আছে নাকি ইউজার মোডে আছে, এই টাইপের আরও কিছু ওভারফ্লো, ক্যারি, সাইন, এরকম আরও কিছু ইনফরমেশন স্টোর করার জন্য কিছু রেজিস্টার্স থাকে। আর অবভিয়াসলি আইও অ্যান্ড কন্ট্রোল রেজিস্টার্স থাকে, এগুলো ওই যে আইও অপারেশনসগুলো হ্যান্ডেল করার জন্য, বা কোনটা এখন কারেন্টলি কাজ করতেছে, এগুলো যে রেজিস্টার্সগুলো। আচ্ছা, এটা গেল কি টাইপের রেজিস্টার্স থাকে সিপিইউতে। সো মেইন মেমোরিটা চলেন দেখি, যেটা আসলে বলে আমাদের পার্ট অ্যাকচুয়ালি, যেখানে আমরা পড়ালেখা করবো এবার। সো মেইন মেমোরি ইজ দ্য লার্জ স্টোরেজ এরিয়া ডিরেক্টলি অ্যাক্সেসেবল বাই দ্য সিপিইউ। মাথায় রাখবেন, হার্ড ড্রাইভকে ডিরেক্টলি মেইন মেমোরি সিপিইউ অ্যাক্সেস করতে পারে না। তো সিপিইউকে যদি অ্যাক্সেস করতে হয়, ওই জিনিসটাকে আগে র্যামে স্টোর করতে হয়, তারপর অ্যাক্সেস করতে হয়। তো সিম্পল এক্সাম্পল ক্যান বি যে আপনি গেম ইনস্টল করেন যেখানেই না কেন, আপনার কিন্তু স্টোরেজ, গেমটা স্টোর করতে একটা স্পেসিফিক জায়গা লাগে, কিন্তু আবার আপনার ম্যাক্সিমাম র্যামও লাগে, যে এত এত র্যাম লাগবে। সো র্যামটা কেন লাগে, কারণ সিপিইউ আসলে ডাইরেক্টলি আপনার মেইন মেমোরিতে হার্ড ড্রাইভ থেকে গেমটা রান করতে পারে না, কারণ অনেক সময় খরচ হবে, অ্যান্ড সত্যি কথা বলতে এটা ওদের জন্য বর্ধিত না। সো ইনস্টেড অফ দ্যাট হোয়াট দে ডু ইজ বেসিক্যালি ওরা আপনার ওই পুরো এন্টায়ার ইনফরমেশনে যেই পার্টগুলো রেলেভেন্ট লাগবে এখন সিপিইউর জন্য, সেগুলোকে র্যামে আপলোড করে। সিন্স র্যাম ইজ ফাস্টার,
র্যাম থেকে কমিউনিকেট করে। সো মাথায় রাখবেন সিপিইউ ডিরেক্টলি আসলে হার্ড ড্রাইভে কমিউনিকেট করে না, সিপিইউ জাস্ট র্যাম, মেইন মেমোরি, রেজিস্টার, ক্যাশ এগুলোতে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে। সো এখানে অ্যাকচুয়ালি তার মানে মেইন মেমোরিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা এভরিথিং ইজ স্টোরড ওয়াইল রানিং। এগেন তার মানে এই না যে হোল প্রসেসটা ধরে আপলোড করে দেওয়া হয়, অনেক সময় যতখানি দরকার শুধু ততখানি করা হয়, পরে অন ডিমান্ড যখন আরও ইনফরমেশন ডিমান্ড লাগে তখন হচ্ছে হার্ড ড্রাইভ থেকে আবার ওগুলোকে আপলোড করে র্যামে আনা লাগে। মানে এগেন অ্যান এক্সাম্পল ক্যান বি, ধরেন আপনার গেমে 4টা মোড আছে, সিঙ্গেল প্লেয়ার, মাল্টিপ্লেয়ার অ্যান্ড ব্লা। সো ধরেন আপনি সিঙ্গেল প্লেয়ার গেম অন করছেন, সো ওই সিঙ্গেল প্লেয়ারে ক্লিক করার পর সাথে সাথে র্যামের মধ্যে সিঙ্গেল প্লেয়ার গেমটা রান করতে প্রসেসে যে ইনফরমেশনগুলো লাগবে শুধু সেগুলোকে ওরা র্যামের মধ্যে পাঠায়, নট দ্য হোল থিং। সো এইভাবে করে আপনি আপনার র্যামকে এফিসিয়েন্টলি ইউজও করতে পারতেছেন। অ্যান্ড ইটস ভলাটাইল অবভিয়াসলি, র্যাম পিসি অফ করে অন করলে র্যামের ইনফরমেশনগুলো হারায় যায়। সো এই যে র্যামের ফুল মিনিং র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ইফ ইউ ডিডন্ট নো। সো এই যে স্টোরস অ্যাক্টিভ প্রোগ্রামস, ওয়েল অবভিয়াসলি প্রসেস হওয়ার পরে যদি স্টোর করে তার মানে অ্যাক্টিভ এন্টিটিগুলো এসে স্টোর করে। আচ্ছা, ইচ প্রোগ্রাম লোডেড ফ্রম সেকেন্ডারি স্টোরেজ মিনিং ডিস্ক বলেন, হার্ড ড্রাইভ বলেন, যেটাই বলেন, ইন্টু মেইন মেমোরি বিফোর এক্সিকিউশন, যেটা আমি বুঝলাম। সো এই যে সিপিইউ ক্যান ফেচ ইনস্ট্রাকশনস অ্যান্ড অপারেন্টস ডিরেক্টলি ফ্রম দ্য মেইন মেমোরি। সো এখানে অ্যাগেন আমি একটু রাইটিং ওয়ার্ডে আপনাদেরকে রাইট আপ করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আইডিয়াসগুলো যেভাবে বলছে কাজ করে। সো টু পুট ইট সিম্পলি, once a program becomes a process, the process's data along with its PCB block is stored inside the main memory. Meaning ওই প্রসেসের যে ডেটা, অলদো এগেন আমি বারবার বলি প্রসেসের এন্টায়ার ডেটা না, সব মাঝে মধ্যে এটার পার্শিয়াল ডেটাটা আপনার অ্যালং উইথ দিস পিসিবি ব্লক, মানে প্রসেসের বাকি ইনফরমেশনগুলো যে আপনার শুধু আপনার এগেন শুধু জানলেই তো হবে না যে প্রসেসটা দেখতে কেমন, আপনার পিসিবি ব্লক কি রিপ্রেজেন্ট করে, যে এই কতখানি ডেটা সেকশন, কতখানি টেক্সট সেকশন, এই সব পয়েন্টার দিয়ে রাখে, তারপরে স্ট্যাক কোথায় শুরু, হিপ কোথায় শুরু, এভরি পয়েন্টারও পিসিবি ব্লকের মধ্যে থাকে, রাইট? এবং নেক্সট কোন ইনস্ট্রাকশন রান করবে, এভরিথিং পিসিবি ব্লকের মধ্যে থাকে। মানে বেসিক্যালি ওই প্রসেসটার কনটেক্সটটা থাকে, শুধু র ডেটাগুলো না। সো কনটেক্সটটা সহ পিসিবি ব্লক আপনাকে স্টোর করতে হেল্প করে, রাইট? সো প্রসেস কন্ট্রোল ব্লক বলে যেটাকে আর কি। সো ওইটারই আইডিয়া বুঝেছি আর কি। সো এই সব কিছু মেইন মেমোরিতে আপলোড করা হয়। পিসিবি স্টোরস ইনফো লাইক আপডেটেড ভ্যালু ইন দ্য রেজিস্টার্স। আচ্ছা, সো এই যে আপনার এবার এই পিসিবি থেকে আপনার এই যে আপডেটেড ভ্যালু মিনিং নেক্সট ধরেন কোন আপনার কোন ইনস্ট্রাকশন রান হবে, বা যে যে এইখানে যতগুলো আপনি দেখছিলেন এই যে এই টাইপের বেসিক কাজগুলো প্রসেস রান করতে যে যে জিনিসপাতিগুলো লাগে, এই জিনিসগুলো কিন্তু সিপিইউ মেইন মেমোরি থেকে রেজিস্টারে আপলোড করে অ্যান্ড ওটাকে কনস্ট্যান্টলি আপডেট করে, এবং এই জিনিসটাকে সিপিইউ কনটেক্সট বলা হয়ে থাকে। সো yes, এবং পরেরটা একটু দেখি। সো when a CPU runs the process meaning execute an instruction of a process meaning, again আমি এটা মুখেটাকে বলে দিছি, এখানে রিটেন ওয়েতে লেখা। সো এই যে প্রসেসের যখন একটা পার্টিকুলার এক্সিকিউশন ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট করতে চাই, তখন অ্যাকচুয়ালি এই যে ক্রিটিক্যাল পার্ট মানে কোন ইনস্ট্রাকশন রান করবে, নেক্সট কোনটাই, যে আমরা এগেন এই রেজিস্টারগুলোর দিকে দেখলে বুঝবো যা যা বলছিলাম, এই ইনফরমেশনগুলো ওরা রেজিস্টারে আপলোড করে, মাইগ্রেট করে মেইন মেমোরি থেকে, because it's a lot faster but very small in size. So পুরা অ্যাজ এ হোল প্রসেসটাকে তো ধরে রেজিস্টারে তোলা যায় না, দেখলাম তো মাত্র হয়তো বা কত সার্টেন মাত্র 10 12 20 30 40 বাইট হতে পারে, রাইট, রেজিস্টার। সো সো কিছু ইনফরমেশন যেমন প্রোগ্রাম কাউন্টার, জেনারেল পারপাস রেজিস্টার, স্ট্যাক পয়েন্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, বেজ অ্যান্ড লিমিট রেজিস্টার ফর দ্য প্রসেস স্ট্যাটাস এটসেট্রা, অ্যান্ড প্রসেস স্ট্যাটাস হবে। এই জিনিসপাতিগুলো মিনিং এগুলোকে অ্যাক্টিভ এক্সিকিউশন কনটেক্সট বলে। এই জিনিসপাতিগুলো ওরা রেজিস্টারে আপলোড করে, তারপর রেজিস্টারের থ্রুতে ওরা কমিউনিকেট করে কাজ করে, তারপরে যখন আবার নেক্সট কোনো ইনফরমেশন লাগে র্যাম থেকে রেজিস্টারে আনে, দেন কাজ করে। ইট গোজ অন এন্ড তো যে ইন দ্য টাইম অফ কনটেক্সট সুইচ মিনিং একটা প্রসেস থেকে আরেকটা প্রসেস সরে যাওয়া, স্টার্টিং টু রান এ নিউ প্রসেস, এ প্রসেস ইজ শিডিউলড, যেভাবে করে মানে কনটেক্সট সুইচ হলে মিনিং একটা প্রসেস যখন প্রথমবারের জন্য রান হয়, ওএস লোডস ইজ কনটেক্সট like program counter register from the PCB into the main memory into the CPU register. So এই PCB ইনফরমেশনগুলো আগে আসে র্যাম থেকে, তারপরে মিনিং মেইন মেমোরিতে, তারপর ওখান থেকে CPU রেজিস্টারে আসে। It continues to execute the instructions by constantly fetching the next instruction from main memory using PC meaning program counter. Okay, so to sum up, process must have its execution context loaded into CPU registers, otherwise the CPU doesn't know where to start, but the bulk of the process stays in the main memory since the registers are too few to hold everything. Again যদিও আমরা পড়বো মেইন মেমোরি নিয়ে, বাট আইডিয়াসগুলো ক্লিয়ার করা জরুরি ছিল। ওকে, সো চলুন আমরা একটু দেখি যে হাউ ইট ওয়ার্ক। এখানে আমরা যে উই উইল বি প্রাইমারিলি ফোকাসিং অন মেইন মেমোরি। সো এগেন আমি হচ্ছে একদম
পুরো ফ্লোটাকে এখানে একটু জাস্ট একটা স্টেপ বাই স্টেপ আইডিয়া দেখাইছি। সো দেখেন, সো প্রথমে এক্সিকিউটেবল ফাইলটা, যে ধরেন একটা আইনোড ফাইল আপনার হার্ড ড্রাইভে স্টোর করা, সেটা যখন রান হবে ও অ্যাকচুয়ালি এক্সেক ফাংশনকে কল করবে, মনে আছে কিনা? সো স্টেপ 1 দেন স্টেপ 2 এক্সেক ফাংশনকে কল করবে। এক্সেক ফাংশন কল করলে অপারেটিং সিস্টেমের মধ্যে একটা স্ট্রাকচার আছে, একটা ফ্যাসিলিটি আছে যেটাকে লোডার বলে। সো লোডারের কাজ হচ্ছে এই পুরা জিনিসটাকে আপনার প্রসেসের যা যা ইনফরমেশন লাগবে, মানে কতখানি টেস্ট, কতখানি আপনার ডেটা, কতখানি আপনার লেটস সে হিপ, কতখানি লাগবে স্ট্যাক, এভরিথিং এর এই ইনফরমেশনগুলো ওরা লোড করে দিবে লোডার। এবং এই সব লোড করার পর ও বেসিক্যালি একটা প্রসেসের একটা বলতে পারেন ব্লুপ্রিন্ট বা একটা আউটলাইন বানিয়ে দিবে যে প্রসেসের ভার্চুয়াল মেমোরিটা দেখতে এমন, মিনিং প্রসেসটা এতখানিকে এই জিনিস রাখবে। কিন্তু কিপ ইন মাইন্ড এটা ভার্চুয়াল, কারণ কি এটা তো র্যামের মধ্যে এখনো সেভ করি নেই। সো ভার্চুয়ালি দেখতে এমন যে আমার এত জিনিস লাগবে। লাইক আপনি জামা বানাতে দিচ্ছেন, সো আপনি যেই সাইজ ইনফরমেশনগুলো দিচ্ছেন আপনার ফিটিংয়ের, এটা হচ্ছে ভার্চুয়ালি আপনি বললেন, কিন্তু এটা যখনই আপনার ও বানায় দিবে তারপর এটা ফিজিক্যাল অ্যালোকেশন পাবে, রাইট? কাইন্ড অফ ওরকম। সো লোডারের মধ্যে যে ভার্চুয়াল মেমোরি অ্যান্ড ডিমান্ড পেজিংয়ের আইডিয়াসগুলো এখান থেকে আসে, যে আপনার ভার্চুয়াল মেমোরিতে এটা আপনাকে বললামই, আর ডিমান্ড পেজিংয়ের জিনিসটা আমরা একটু পরে দেখবো, বাট এখানে এটা এই কাইন্ড অফ এই পার্টে এইগুলো হ্যান্ডেল হয় যে আপনার কতগুলো পেজ ওরা ইনিশিয়ালাইজ করবে, কতগুলো পেজ করবে না। অ্যান্ড অনেক সময় আর কি খুব সিম্পলি বললে যে সব কিছু তার র্যামে স্টোর হয় না, কিছু কিছু হয় আর কিছু কিছু হয় না। সো যেই যে জিনিসগুলো হয় না সেই জিনিসগুলো যখন সিপিইউর লাগে যে আচ্ছা এবার আমার এমন জিনিসটা লাগবে যে জিনিসটা তুমি র্যামে স্টোর করো নাই, তোমার প্রসেসেরই পার্ট, বাট তুমি এখনও র্যামে স্টোর করো নাই আগে, তো সেটাকে আমার কি তারপরে আবার হার্ড ড্রাইভ থেকে ব্যাক এনে র্যামে নিতে হবে যাতে সে কাজ করতে পারে। সো এই প্রসেসটাকে ডিমান্ড পেজিং বলা হয়ে থাকে। তারপরে মেমোরি স্পেস অ্যালোকেশন, অবভিয়াসলি ফিজিক্যালি মেমোরি স্পেস ওকে অ্যালোকেট করা লাগবে। তারপরে পিসিবি ক্রিয়েট করা লাগবে, প্রসেস কন্ট্রোল ব্লক, যে অমুক থেকে অমুক মেমোরির প্রেস তোমার প্রসেস কন্ট্রোল ব্লকে রাখ বাকি ইনফরমেশনগুলো। তারপরে পুরো এই পিসিবি যে ব্লকটা তৈরি হবে, পিসিবিটাকে রেডি কিউতে পাঠানো হবে। তো মাথায় রাখবেন পিসিবির মধ্যে কিন্তু মেমোরি স্পেস, মানে প্রসেসটার কোথা থেকে কত মেমোরি ছিল, ইনফরমেশনগুলো পিসিবির মধ্যে আছে। তো একটা পিসিবি ব্লককে রেডি কিউতে রাখা মানে ওখান থেকে আমার যা যা করা লাগবে না সব কিছুই আমি জানি। তো রেডি কিউতে রাখার পর কি হবে, যে আপনারা যে প্রসেস শিডিউলিং করছিলেন ওই শিডিউলারের কাজ কি, ওই রেডি কিউ থেকে এক একটাকে শিডিউল করে রান শুরু করবে, তারপরে সিকিউর পর থেকে এক একটাকে নিয়ে এক্সিকিউশন শুরু করবে। সো এই যে দেখেন একটা প্রসেসের এগেন এটা 0 থেকে অনওয়ার্ডস, মিনিং এটা লোয়েস্ট অ্যাড্রেস, এটা হাইয়েস্ট অ্যাড্রেস, এভাবে করে বলছে। সো একটা প্রসেসের স্টার্টিং পয়েন্টটাকে ওই প্রসেসের বেস পয়েন্টার বলা হয়, মিনিং স্টার্টিং পয়েন্ট, আর ওই প্রসেসটার লিমিট হচ্ছে এই প্রসেসটা কত রেঞ্জে আছে। সো আপনি যদি বেস জানেন আর লিমিট জানেন তাহলে জানবেন প্রসেসটার রেঞ্জ কত থেকে কত। সো বেস আর বেস প্লাস লিমিট করে দিলে আপনি জানেন। সো কিছু এখানে ইনফরমেশনস আছে, চলুন আমরা একটু দেখি। ইচ প্রসেস হ্যাজ এ সেপারেট মেমোরি স্পেস, সেপারেট পার প্রসেস মেমোরি স্পেস। আপনার অবভিয়াসলি প্রত্যেকটা প্রসেসের মেমোরি স্পেসগুলো সেপারেট, মানে একটা প্রসেস আরেকটা প্রসেসের মাঝখানে চলে যেতে পারবে না, সবার স্পেসগুলোকে সেপারেট রাখতে হবে। আর পার প্রসেস মেমোরি আছে কিছু, যে এক একটা প্রসেসের জন্য যে ইনফরমেশনগুলো লাগে, যেমন একটা আইডিয়া আপনারা অলরেডি এর আগে পড়ছিলেন, যেমন আপনারা দেখছিলেন ওপেন ফাইলের জন্য পার প্রসেসের একটা ওপেন ফাইল টেবিলও থাকে। সো কাইন্ড অফ দ্যাট, যে পার প্রসেসের কিছু ইন্ডিপেন্ডেন্ট মেমোরি আছে যেটা অন্য কোনো প্রসেস ইউজ করতে পারে না। স্পেস প্রটেক্টস দ্য প্রসেসেস ফ্রম ইচ আদার, মানে ওয়েল এগেন বুঝছেনই তো যে সেপারেশনটা লাগবেই, যাতে মাল্টি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একটা প্রসেস আরেকটা প্রসেসের কোনো ইনফরমেশনকে অ্যাক্সেস করে কোনো মেমোরি লিক না করে ফেলে। So it is the fundamental to having multiprocessor load in the memory for concurrent execution, যেটা বুঝছেনই already. So to separate memory spaces, we need the ability to determine the range of the legal addresses that the process may access. Meaning একটা প্রসেসের কত থেকে কতখানি পয়েন্ট সে অ্যাক্সেস করতে পারবে তার একটা লিগ্যাল লিমিট দিতে হবে, যেখানে দেখতে পাচ্ছেন বেস থেকে বেস প্লাস লিমিট। So we can provide this protection by using two registers, usually base and limitation, যেটা আমি বললাম। So a protection of memory space is accomplished by having CPU hardware compare every addresses generated in user mode and with the register in attempt to, মানে আপনি যদি কোনো একটা পার্টিকুলার প্রসেসের মধ্যে একটা লাইন এক্সিকিউট করতে চান, যে লাইনটা ধরেন 300 100 ধরেন, সো চেক করবে এটা কি বেজের থেকে বড় এবং বেস প্লাস লিমিটের থেকে ছোট, যদি হয় তাহলে ইয়েস ইউ ক্যান এক্সিকিউট দ্যাট। বাট যদি আমার প্রসেস যদি কোনো কারণে এমন একটা পার্টিকুলার অ্যাড্রেসকে এক্সিকিউট করতে যেটা আরেক প্রসেসের মধ্যে পড়ে, ইমিডিয়েটলি সিপিইউটাকে ডাম্প করে দিবে। Any attempt by a program executing in user mode to access operating system memory or other processes memory, meaning আমার রিজনের বাইরে, সেটা সিন্স আপনি জানেন র্যামের মধ্যে ওএস এরও অনেক কি ইনফরমেশনগুলো আপলোড হয়ে থাকে। সো র্যামের মধ্যে ওএস এর অনেক কি ইনফরমেশনসগুলো আপলোড হয়ে থাকে, তারপরে বাকি প্রসেসগুলো তো অবভিয়াসলি থাকে। সো আপনি আপনার প্রসেস বাদে, মিনিং ওএস এর কোনো ক্রিটিক্যাল মেমোরি ইনফরমেশন বা আদার ইউজার্স মেমোরি রেজাল্টস,
এগুলো যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে ওরা একটা ট্র্যাপ মোডে ফেলায় দেয় এবং এটা একটা এরর হিসেবে আর কি জেনারেট করে যে সরি ইউ কান্ট অ্যাক্সেস দ্যাট। So that the base and limit register can be loaded only by the operating system. So এখানে হচ্ছে একটা ইস্যু না, well this is a important details যে ভেবে দেখেন আপনি এখন তাহলে এই যে বেজ আর লিমিট রেজিস্টার্সগুলো, তো আপনার বেজ অ্যান্ড লিমিট রেজিস্টারগুলো কে ডিফাইন করবে? আপনি বলবেন যে আপনার প্রসেসটা ইউজার লেভেলে, আপনি কিন্তু কখনোই বলে দিবেন না যে আমার প্রসেসটা এইখানে শুরু হবে ওইখানে শেষ হবে, কারণ আপনি আপনার মতো জাস্ট কোড লিখতেছেন, ডেটাগুলো রাখতেছেন। এই কোড আর ডেটাগুলো নেওয়ার পর লোডার কাইন্ড অফ দেখবে যে কত কত জায়গা লাগতেছেন, স্টাফ লাইক দ্যাট। দেখার পর সেই তো কেবল ডিসিশনটা দিবে, রাইট, এসেনশিয়ালি যে আচ্ছা কতখানি জায়গা লাগতে পারে, তাহলে প্রসেসের স্টার্টিং পয়েন্ট কত দিব, লিমিট কত দিব, অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। সো এগেন, সো মাথায় রাখবেন এই জিনিসগুলো বেজ অ্যান্ড লিমিট রেজিস্টার্স আর লোডেড অনলি বাই অপারেটিং সিস্টেম, যার কারণে কি হয়, যে সুবিধাটা আর কি আপনি পান সেটা হইতেছে যে আপনাকে আর ইউজার লেভেলে এই মেমোরি লিক হচ্ছে না কিনা এটা নিয়ে কোনো চিন্তা করা লাগে না। So since the privilege instruction can be executed only in kernel mode, so operating system এ কেবল এটা kernel mode এ এই বেজ অ্যান্ড লিমিট রেজিস্টারের হ্যান্ডলিং গুলো করে। সো এগেন ইটস বিং প্রোটেক্টেড, সোজা কথা বললাম। আচ্ছা, সো ইউজার ক্যান নট এভার চেঞ্জ দ্য রেজিস্টার্স কন্টেন্ট, মিনিং বেজ আর লিমিট রেজিস্টারের কন্টেন্টগুলো। The operating system executing in kernel mode is given unrestricted access to both অপারেটিং সিস্টেম মেমোরি আর ইউজার্স মেমোরি। ইয়াস, সো কার্নেল মোডে যখন ওএস কাজ করে তখন ওএস লেভেলেও চেঞ্জ করতে পারবে, ও আপনার জাস্ট ওই ইউজার মেমোরি লেভেলেও চেঞ্জ করতে পারে। মানে অ্যাজ এ ইউজার আপনি বেস থেকে বেস লিমিটের বাইরে ওই প্রসেসের কিছু ইউজ করতে পারবেন না, কিন্তু অ্যাজ অ্যান ওএস সে চাইলে কিছু করতে পারবে। আপনার প্রসেস যদি ওএস এর একটা ফান্ডামেন্টাল ভ্যালু চেঞ্জ করতে চায় সেটা কার্নেল মোডের থ্রুতে ওএস যে করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। সো yes, this provision allows the operating system to load users program into users memory to dump out those program in case of error, meaning ওই প্রোগ্রামের বেস আর রেজিস্টারগুলোকে ডিলিট করে যদি আপনি প্রসেসটাকে বাদও দিয়ে দিতে চান, এভরিথিং যা যা করতে চান আপনি, এই যে to access and modify parameters of system call, IO from user memory, to provide them any other services. Consider for an example that an operating system for a multiprocessing system must execute context switches, storing the state of one process from the register into main memory before loading the next process context from main memory into the register space. বল এই সব কিছু কাজ অলওয়েজ করে দেয় আর কি, মানে কনটেক্সট সুইচের সময় যে আপনার র্যাম থেকে কিছু ইনফরমেশন, যে প্রসেসের কারেন্টলি যা ইনফরমেশন আছে সেইগুলো নিয়ে মেবি আপনাকে আপনার ওই জিনিসগুলো রেজিস্টার থেকে র্যামে ব্যাক আনতে হবে, কারণ রেজিস্টারের মধ্যে ধরুন আপনি এই ইনস্ট্রাকশন রান করতেছেন, ওই স্টাফসগুলো ছিল, বা অ্যাক্টিভলি জেনারেল পারপাস রেজিস্টার এখন কারেন্টলি কোন কোন ভ্যালুগুলো আছে, মানে পুরো এন্টায়ার এক্সিকিউশন কনটেক্সটটা রেজিস্টারে আপলোড করা। সো ওই কাজগুলো রেজিস্টার থেকে কপি করে আপনার আবার মেন মেমোরিতে ব্যাক আনতে হবে যাতে পিসিবি ব্লকটা প্রপারলি আপডেট হয়। এভরিথিং ইজ ডান বাই অপারেটিং সিস্টেম। ইউজুয়ালি প্রোগ্রাম রিসাইডস অন এ ডেস্ক অ্যাজ এ বাইনারি এক্সিকিউটেবল ফাইল। অবভিয়াসলি একটা প্রোগ্রাম বাইনারি এক্সিকিউটেবল ফাইল হিসেবে আপনি যখন ডাবল ক্লিক করে রান করবেন এটাকে তো এক্সিকিউটেবল ফাইল হিসেবে থাকতে হবে। সো টু রান দ্য প্রোগ্রাম মাস্ট বি ব্রট ইনটু মেমোরি অ্যান্ড প্লেস উইদিন দ্য কনটেক্সট অফ এ প্রসেস। এগেন ওই যে এতক্ষণ যা বললাম, ওয়ার ইট বিকামস এলিজিবল for execution on an available CPU. As the process executes, it accesses instruction and data from the memory. So, well, memory meaning it actually main memory ho so main memory. The process terminates, eventually the process terminates and its memory reclaimed for use by any other process. মানে যখন এই প্রসেসটা শেষ হয়ে যায় র্যাম থেকে ওটা বের হয়ে যায় তো অন্য মেমোরি অন্য পার্টিকুলার প্রসেস বা অন্যান্য এন্টিটিটাকে আবার ইউজ করতে পারে। ওকে, সো এবার আমরা দেখব হচ্ছে যে ওয়েল আমি যতক্ষণ বললাম লজিক্যাল অ্যাড্রেস বা ভার্চুয়াল অ্যাড্রেস অ্যান্ড ফিজিক্যাল অ্যাড্রেসের কথাগুলো বলছিলাম, মনে আছে কিনা, যে অ্যাকচুয়ালি এভাবে দেখতে থাকে না, এই সিপিইউর মধ্যে অ্যাকচুয়ালি মানে একের পর এক আর কি ইনফরমেশনগুলো ধরেন ডেটা সেকশনে অ্যাকচুয়ালি এভাবে থাকে না, মানে এক একটা পার্ট এক জায়গায় থাকে র্যামের। সো আমরা জাস্ট বলার সময় বলি ইটস এ কন্টিজিয়াস ভ্যালুস, বাট অ্যাকচুয়ালি ডাজন্ট রিয়েলি ওয়ার্ক লাইক দ্যাট, রাইট? সো লজিক্যাল অ্যাড্রেস থেকে এই ফিজিক্যাল অ্যাড্রেসের কনভার্সনটা হয় কেমন? সো সিপিইউ ধরেন আস্ক করতেছে নেক্সট ইনস্ট্রাকশনটা আছে প্রসেসের লজিক্যালি অমুক জায়গায়। সো তারপরে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট নামের যেই বক্সটা এসেনশিয়ালি যেটার কাজে আমরা পড়তেছি, ও আপনাকে ট্রান্সলেট করে অ্যাকচুয়ালি র্যামের কোথায় সেটা আছে এটা বের করে দেয়। মানে সিম্পলি বললে ধরেন সিপিইউ চাচ্ছে অ্যারের 0 নাম্বার ভ্যালু, খুবই গাইজ দিস ইজ এ ভেরি অ্যাবস্ট্রাক্ট লেভেল এক্সাম্পল। সো লজিক্যাল এটা অ্যারে 0 নাম্বার, লাইক অ্যারে তো আসলে র্যামের আপনি যখনই যেভাবেই প্রসেস রান করবেন যতবার সে প্রসেসটাকে আপনি নতুন করে ক্রিয়েট করবেন ততবারই সে র্যামের র্যান্ডম বিভিন্ন পার্টে অ্যাক্সেস হতে পারে, অ্যালোকেশন পেতে পারে। সো এইটাকে এমএমইউ ডিকোড করে ফিজিক্যাল স্পেসের এক্স্যাক্টলি র্যামের বা মেমোরির
কোন জায়গায় স্টোর আছে সেটাকে নিয়ে রিট্রিভ করে আপনাকে পাঠাবে, যাতে আপনি নেক্সট কাজটা করতে পারেন। আই হোপ ইট মেক্স সেন্স। সো ইয়েস, সো এখন এখানে একটু ইনফরমেশনগুলো দেখেন, এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। বাইন্ডিং অ্যাড্রেসেস অ্যাট ইদার কম্পাইলার লোড টাইম জেনারেটস আইডেন্টিক্যাল লজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল অ্যাড্রেস। মিনিং আপনি যখন এই অ্যারে অফ জিরো এভাবে করে আপনি যখন আপনার কোডটা লিখছেন, সো যখন প্রোগ্রাম এটা আপনি রান করেননি, তখনও যেমন এটাই আমার লজিক্যাল অ্যাড্রেস এবং এটার কোনো ফিজিক্যাল অ্যাড্রেস নাই সত্যি কথা বলতে। সো আপনি বলতে পারেন এটা লজিক্যাল অ্যাড্রেসও এটা, ফিজিক্যাল অ্যাড্রেসও এটা, এখন পর্যন্ত সেম। আর আপনার কম্পাইল টাইমেও এটা চেঞ্জ হচ্ছে না, কারণ কম্পাইল করার মানে হচ্ছে ওই জিনিসটাকে মেশিন এক্সিকিউটেবল কোড বানাই দিচ্ছে। বাট তার মানেও তো এই না যে ওটা র্যামের মধ্যে বসে আছে, এখনও বলতেছে যে র্যামের একটা রেজিস্টার লাগবে বা র্যামের এত বাইট জায়গা লাগবে যেটাতে তুমি অ্যারে রাখবা, কাইন্ড অফ এভাবে বলে দিচ্ছে, রাইট? খুব এগেন ভেরি ভেরি সিম্পল টার্ম। বাট তার মানেও তাই না যে অ্যাকচুয়ালি র্যামের অমুক জায়গাটা আমি মুখস্থ লিখে দিচ্ছি, তাহলে তো সেই জায়গাটা সারা জীবনের জন্য ব্লক হয়ে যেত ওই প্রসেসটা রান করি বা না করি তার জন্য, রাইট? সো কম্পাইল টাইম বা লোড টাইম মিনিং লোডার যখন লোড করে, এই দুইটা টাইমে লজিক্যাল আর ফিজিক্যাল অ্যাড্রেসটা আইডেন্টিক্যাল হয়। হাউএভার যখনই এক্সিকিউশন টাইম শুরু হয়, মানে যখনই সিপিইউ এক্সিকিউশন মানে প্রসেসটা রান করে র্যামে আসলে এক্সিকিউট হইতে, তখনই ফর দ্য ফার্স্ট টাইম এই অ্যারে অফ জিরোর লজিক্যালটা অ্যারে অফ জিরো থাকলেও ফিজিক্যালটা অ্যাকচুয়ালি র্যামের একটা ডিফারেন্ট লোকেশন, তাই না? সো ওই একমাত্র ওই পয়েন্টেই এই যে আপনার লজিক্যাল and physical address আলাদা হয়ে যায় আর কি এক্সিকিউশন টাইম। So in this case we don't refer to the logical address as a virtual address, we use logical address and virtual address interchangeable. Well বুঝতেছেন যে লজিক্যাল অ্যাড্রেস আর ভার্চুয়াল অ্যাড্রেস জিনিসটা আমরা যে কাইন্ড অফ ইন্টারচেঞ্জেবলি বারবার আমি বলার সময় দেখবেন লজিক্যাল ভার্চুয়াল বলে দিতে পারি, এগেন মোর অর লেস ইট মিনস দ্য সেম থিং আর কি। So we use logical and vertical interchangeably in this text. So the set of all logical addresses generated by a program is a logical address space. মিনিং এই যে একটা আমি যে যে প্রসেসটা আঁকলাম, বললাম যে এতখানিকে টেক্সট এতখানিকে ডেটা ব্লা ব্লা ব্লা, এই পুরোটাকে লজিক্যাল অ্যাড্রেস স্পেস বলে। এই জিনিসটা অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এক্সিস্ট করে এইভাবে, র্যামের মধ্যে মেবি যখন রান করবেন এভাবে এক্সিস্ট করবে না, সে মেবি এই পার্টটা এক জায়গায় রাখবে, এই পার্টটা আরেক জায়গায় রাখবে, স্টাফ লাইক দ্যাট। The set of all logical addresses generated by a program is a logical address space, যেটা বললাম। সো একটু লজিক্যাল অ্যাড্রেস স্পেসের মানে কি এটা জেনে রাখেন। The set of all physical addresses corresponding to these logical addresses is physical address space. Physical address spaceটা কখনো কন্টিজিয়াস হয় না, অ্যাটলিস্ট মানে আমরা দুইটা ভেরিয়েশনই দেখবো, বাট মডার্ন অপারেটিং সিস্টেমে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসটা কন্টিজিয়াস হয় না। So thus in the execution time by address binding scheme, the logical and physical address space differ. The runtime mapping from virtual to physical address is done by a hardware device called memory management unit. বেসিক্যালি এমএমইউ এই বাইন্ডিংটা করে দেয়, মানে আপনি যে বললেন অ্যারে জিরো অ্যাক্সেস করতে চাই, সেটা আসলে কই অ্যাক্সেস হবে এই জিনিসটা করে দেয় এমএমইউ। The user program, have to keep in mind, never accesses the real physical address, meaning আপনি লেখেন খালি অ্যারে অফ জিরো, আপনি সর্বোচ্চ গেলে সিতে কি করেন, ম্যালক লেখেন, রাইট? ম্যালক দিয়ে মেমোরি অ্যালোকেট করলেন 100 বাইট, ধরেন আপনি 100 বাইট মেমোরি অ্যালোকেট করলেন ম্যালক, এগেন আপনি কিন্তু এটা লজিক্যালি করতেছেন, আপনি 100 বাইট জায়গা চাচ্ছেন, কিন্তু র্যামের কোন প্রান্ত থেকে কোন প্রান্ত 100 বাইট রাখতেছেন সেটা কিন্তু আপনি বলতেছেন না, কারণ ওটা তো ডিপেন্ড করবে যে যখন সে রান করবে তখন র্যামের কোন প্রান্ত, মিনিং মেমোরির কোন প্রান্ত থেকে কেউ জায়গা পাইতেছে। তো চলেন আমরা এবার এই মেমোরি অ্যালোকেশনের দুইটা ভ্যারিয়েশন দেখব। প্রথম হচ্ছে কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন, মিনিং আমি একটু দেখাই কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন মানে কি, এটা এসেনশিয়ালি আপনার ফাইল সিস্টেমের ওই সেম ভ্যারিয়েশনের মতোই। সো আপনার প্রসেসটা যদি দেখতে এরকম, প্রসেসের এন্টায়ার ইনফরমেশনটা যদি দেখতে এমন হয়, এইটুকু টেক্সট, এইটুকু ডেটা, এইটুকু ধরেন স্ট্যাক, এইটুকু ধরেন হিপ। এগেইন স্ট্যাক আর হিপের মধ্যে একটা কাহিনী ছিল, মনে আছে কিনা, যে স্ট্যাক ক্যান গ্রো, heap can grow upwards, stack can grow downwards and stuff like that. So ওই জিনিসটা আমরা একটু পরে আসতেছি। সো ধরেন আপনার এখানে এরকম ধরেন এটা 0000, ধরেন এগেন আমি একটা র্যান্ডম লিখছি, এটা ধরেন 1111, তো ধরেন আপনার 2 টু দি 4 বিটস, 2 টু দি পাওয়ার 4, টোটাল আপনার মানে 16 বাইট অ্যামাউন্ট অফ জায়গা লাগছে ধরুন। সো 16 বাইট অ্যামাউন্ট অফ ধরেন জায়গা লাগছে, সে এক একটা অ্যাড্রেস স্পেস এক বাইট ধরেন। সো এই জিনিসটা র্যামের মধ্যে যখন সে মানে এই প্রসেসটাকে যখন সে র্যামে স্টোর করবে, ও যদি এই পুরো জিনিসটাকে এক জায়গায় পাশাপাশি চারটাতে এরকম এক্স্যাক্টলি হুবহু কন্টিজিয়াস ওয়েতে এই 16 বাইট যদি এক্স্যাক্টলি সেম ওয়েতে স্টোর করে, মিনিং এইটুকু যদি হুবহু কন্টিজিয়াস ওয়েতে, মিনিং কোনো মাঝখানে ভাঙন না দিয়ে যদি এখানে স্টোর করে, তাহলে এটাকে কন্টিজিয়াস অ্যালোকেশন বলি। এখন আমি যেহেতু ফাইল সিস্টেমে এগুলো নিয়ে অনেক ডিটেলসে কথা বলছি, এখানে খুব একটা বলবো না,
কন্টিনিউয়াস অ্যালোকেশনের সমস্যাটা কি ছিল, যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হয়। সো পরের প্রসেসটা মেবি এরপর এতখানি জায়গা পাবে, পরের প্রসেসটা মেবি তারপর এতখানি জায়গা পাবে। সো এরপরে হঠাৎ করে যদি এই প্রসেসের কাজ শেষ হয়ে যায়, এটা ডিঅ্যালোকেট হয়ে যায়, সো মাঝখানে এতখানি জায়গা ফাঁকা থাকবে। কিন্তু আপনার ধরেন এরকম বিভিন্ন প্রসেস ডিলেট হয়ে যাওয়ার পর ধরেন মাঝে এখানে 4 বাইট ফাঁকা, এখানে ধরেন 7 বাইট ফাঁকা, এখন ধরেন নতুন একটা প্রসেস আসলো যেটা 10 বাইট জায়গা লাগবে। কিন্তু যদি আপনার টোটাল ফাঁকা এখানে 11 বাইট দেখতে পারতেছেন, কিন্তু পাশাপাশি 10 বাইট না থাকায় আপনি এখানে অ্যালোকেশন দিতে পারলেন না। সো এই বেসিক এই আইডিয়াটাই ছিল, আপনার মনে আছে কিনা, যে কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন। সো এটা ভেরি ইজি টু ইমপ্লিমেন্ট, বাট এই যে ফাইল সিস্টেমে আমি যেসব ইস্যুগুলো বলছিলাম, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, রিসাইজ করার ব্যাপারটা, এগুলো নিয়ে ইস্যু করে। আর স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক পার্টিশন মনে আছে কিনা, যে সো এই পার্টিশনিংগুলো এটাকে করার জন্য আমরা অনেক সময় এরকম কিছু পার্টিশনিং করি। এগেন আমি একটু জাস্ট একটা আইডিয়াটা আপনাদেরকে দেখাই। সো ধরেন আপনার র্যামটা দেখতে, সরি মেইন মেমোরিটা দেখতে এমন। সো ধরেন মেইন মেমোরিটা দেখতে এমন যে অনেক এরকম ডট ডট ডট, ঠিক আপনার অনেক র্যামের জায়গা আছে। সো শুরুতে ওরা যেটা করে, ওয়েল ওএস ধরেন এতখানি জায়গা খেয়ে ফেলছে, সো এইটুকু বাদ। সো এখান থেকে ধরেন আপনার প্রসেসের জন্য জায়গা। সো ধরেন আপনাকে প্রথমেও কি করে দিতে পারে, যে আপনাকে স্ট্যাটিক পার্টিশনিং করে দিতে পারে। মানে ধরেন আমি ধরে দিলাম যে এখানে প্রতি 4টা, 1টা 2টা 3টা 4টা, এরকম প্রতি 4টা সেল মিলে ধরেন একটা করে পার্টিশন। সেটা একটা পার্টিশন এ, ধরেন এটাকে বললাম পার্টিশন বি, পার্টিশন বি, এরকম করে ধরেন প্রতি 4টা সেল মিলে এক একটা পার্টিশন, পার্টিশন সি। সো আপনাকে কি করতে হবে, একটা প্রসেস আসলে প্রসেসটাকে এই পার্টিশন, আপনি কোনো একটা র্যান্ডম পার্টিশন যেটা খালি আছে সেই পার্টিশনের মধ্যে প্রসেসটাকে বসাই দিয়ে বলবেন এই পার্টিশনে ইজ বুকড। তো তখন সমস্যা কি হবে, ধরেন প্রসেসটার পার্টিশনের এইটা এবং এটা লাগলো, বাকি দুইটা লাগলো না। কিন্তু সিন্স এটা স্ট্যাটিক পার্টিশনিং, এই পার্টিশনে অন্য কোনো প্রসেসকে আপনি আর বসাইতে পারলেন না। মানে এটা কন্টিজিয়াস অ্যালোকেশনের একটা ওয়ান অফ দ্য ড্রব্যাকও বলতে পারেন। সো আর ডাইনামিক অ্যালোকেশন যেভাবে কাজ করে এই জিনিসটাকে ওরা, ইনস্টেড অফ হ্যাভিং এ স্পেসিফিক পার্টিশন, ও কি করে, ও প্রথমে একটা আপনার ডাইনামিক পার্টিশনিং করে। মানে ধরেন এইটুকুকে বলে পার্টিশনিং এ, এইটুকুকে বলে, পুরাটাকে বলে পার্টিশনিং বি। এবার প্রথম প্রসেস আসলে প্রসেসটাকে কি করে পার্টিশনিং এর, যে এটা 0 থেকে ধরেন আমি ধরতেছি। সো প্রসেসটা কি করে, পার্টিশনিং এর প্রথম যে বেসটা মিনিং স্টার্টিং পয়েন্টটা, ওইখান থেকে ও একটা প্রসেসকে তার যতগুলো ব্লক লাগবে, ফাইল ব্লকের আইডিয়া দিয়ে আমি ব্লক বলতেছি, বাট এগেন আমরা একটু পরে দেখবো যে আসলে প্রসেস র্যামের মধ্যে যে ইউনিট অফ মেমোরি, এটাকে ব্লক না আমরা ফ্রেম বলি, আইডিয়াটা আমরা একটু পরে এসে দেখবো। সো ধরেন এতখানি জায়গা লাগবে, খুব সিম্পলি বললে। এবার কি করে, এতখানি জায়গা লাগলে ওরা ডাইনামিক্যালি একটা নতুন পার্টিশন করে, এতখানি পার্টিশন করে, ধরেন এইটুকুকে বলেছি এখন বি হচ্ছে নেক্সট ফ্রি পার্টিশন। এবার আরেকটা প্রসেস আসলো, তাকে এতখানি জায়গা দিল, তাহলে যতখানি দিল দিল, দেওয়ার পর এখান থেকে টুকরা করে বিসি ধরেন আরেকটা নতুন পার্টিশনিং করলো, ঠিক। আবার সিমিলারলি যদি এই প্রসেসটা চলে যায়, তখন কি করবে ও, মাঝখান থেকে এই পার্টিশনিংটা ভেঙে দুইটাকে জোড়া লাগায় মার্জ করে দিয়ে আবার দুইটা মিলে আবার বলবে বি, এই পুরোটা এখন আবার বি হয়ে গেল। সো ডাইনামিক্যালি এই পার্টিশনিংটা অ্যাডজাস্ট হয়, সো এইভাবে করেও করা যায়। সো এই যে এখানে আপনার প্রত্যেকটা পার্টিশনকে কনসেপ্টকে বলা হোল, মানে এখানে একটা হোল আছে, এখানে একটা হোল আছে ধরেন, এবং কোন হোলের মধ্যেও ফিট হবে প্রসেসটা, এইটার এগেন আবার অনেক অ্যালগোরিদম আছে যে আপনি কি বেস্ট ফিটে রাখবেন। মিনিং ধরেন আপনার কাছে 10টা হোল আছে, একটা এক এক সাইজ। সো আপনার প্রসেসটার জন্য যেই যেই হোলটা পারফেক্টলি ফিট করবে, এটা কি বেস্ট ফিট হিসেবে রাখবেন, নাকি ফার্স্ট ফিট রাখবেন, নাকি ওয়ার্স্ট ফিট রাখবেন। মাথায় রাখবেন, ফার্স্ট ফিট মানে প্রথমবারই যেই একটা পার্টিশনিং বা একটা হোল পাবে, যেই হোলটা আপনার পার্টিকুলার স্পেস যত লাগে তার থেকে বেশি অ্যামাউন্ট অফ স্পেস ধরে রাখতে পারে, সেক্ষেত্রে আপনি সাথে সাথে সমান বা তার থেকে বেশি অ্যামাউন্ট অফ স্পেস ধরে রাখতে পারে, সেক্ষেত্রে তার সাথে সাথে আপনি তাকে অ্যালোকেট করে দিবেন। আরেকটা হচ্ছে সবগুলা হোলের মধ্যে দেখবেন যে এটা আপনার পার্টিকুলার ইয়ার জন্য, প্রসেসের জন্য পারফেক্টলি ফিট হয়। আরেকটা হচ্ছে ওয়ার্স্ট ফিট, মিনিং সব থেকে বড় কন্টিজিয়াস অ্যালোকেশন যেটাই আছে, মিনিং সব থেকে বড় হেডরুম আলা আপনার যেই পার্টিকুলার পার্টিশনিংটা আছে, সেইটার মধ্যে আপনি প্রসেসের ইনফরমেশনটা রাখবেন। সো এগেন এক একটা এক এক রকম বেনিফিট আছে। ফার্স্ট ফিট করলে টাইম কনজিউমিং কম, মানে ফাস্টার অ্যালোকেশন পাই। বেস্ট ফিট করলে অ্যালোকেশন স্পিড স্লো হয়, কিন্তু অ্যালোকেশনটা অপটিমাইজ হয়, মেমোরি ইউসেজের ওয়েস্ট কম হয়। ওয়ার্স্ট ফিটটা আপনাকে অনেক সময় অনেক কাজে হেল্প করে, কারণ ওয়ার্স্ট ফিট করলে যেটা হয় যে আপনাকে ম্যাক্সিমাম ওপেন কন্টিজিয়াস ব্লক দেয়, মিনিং যেটা সব থেকে বড় আপনার জন্য ছিল ব্লক, তার মধ্যে যদি রাখেন, তার মানে এতখানিক জায়গা রাখছেন। সো এবার কি এতখানিক জায়গা পুরোটা আপনি নেক্সট আরেকটা রাখার জন্য কন্টিজিয়াসলি ফ্রি পাইলেন। সো ডাইনামিক পার্টিশনিং এর জন্য এটা অনেক সময় হেল্প করে। সো এখানে এটা ইউজার কেস স্পেসিফিক, অনেক সময় কোনো একটা বেটার কাজ করে, কোনো একটা না। এখানে ফাইল সিস্টেমের আইডিয়াতে আমরা মেবি এগুলো পড়ছিলাম, সো আপনারা একটু দেখে নিন। ওকে,
সো এবার আমরা দেখবো যে নন কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশনের মানে কি। সো তার মানে অবভিয়াসলি আমরা বুঝলাম যেরকম একের পর এক এভাবে করে কন্টিজিয়াসলি রাখাটা আমাদের জন্য ভায়াবল অপশন না। সো আমরা হচ্ছে এটার আমরা আসলে এখানে নন কন্টিজিয়াস অ্যালোকেশনটা দেখবো। সো হাউ ডাজ এ নন কন্টিজিয়াস অ্যালোকেশন লুক ইন এ মেমোরি অফ এ প্রসেস। সো ধরেন আপনার প্রসেসটা এমন, আর এটা ধরেন আপনার র্যাম। আবার আমি একটা কি ধরেন ডট 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 একটা দুটো ধরেন র্যান্ডমলি অনেক একের পর এক টুকরা টুকরা সেল আছে, বাইট অ্যাড্রেসেবল না র্যামের প্রত্যেকটা মেমোরি সেল। সো এরকম ধরেন অনেকগুলো টুকরা টুকরা সেল আছে, আর ধরেন একটা প্রসেসটা এখনও র্যামে আপলোড হয়নি। সো প্রসেসের এটা ভার্চুয়াল মেমোরি, ঠিক আছে, আর এটা হচ্ছে ধরেন ফিজিক্যাল মেমোরি অফ দ্য র্যাম, বাট এখনও এই প্রসেসটা ফিজিক্যাল মেমোরিতে অ্যালোকেশন পায়নি। সো ধরেন প্রসেসটা দেখতে এমন। সো ধরেন প্রসেসটাতে ধরেন এরকম হাজার হাজার বাইট অ্যাড্রেসেবল সেল আছে। ধরেন এগেন আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। সো ধরেন আমি একটা এক্সাম্পল দিই। ধরেন এখানে পার এই যে বাইট অ্যাড্রেসেবল যে সেলগুলো, মিনিং ধরেন কোন কালার নেব, হ্যাঁ এই কালারটা নেই। সো ধরেন এটা হচ্ছে 1 2 3 4 6, সরি 1 2 3 4 5 6 7 8, আরেকটা দিই 8। সো ধরেন এটা হচ্ছে 8 যদি হয় তাহলে এটা হচ্ছে 0 0 0, এটা 0 0 1, এটা 0 1 0, এটা 0 1 1, এটা 1 0 0, এটা 1 0 1, এটা 1 1 0, এটা 1 1 1। মিনিং এটা যদি 0th সেল হয়, এটা যদি 1th সেল হয়, এটা সেকেন্ড সেল, এরকম করে ধরেন অ্যাড্রেস করা যায় আর কি সেলগুলোকে। সো এগেইন পার মেমোরি সেল ধরেন যদি এটা বাইট অ্যাড্রেসেবল হয় তো ধরেন পার মেমোরি সেল 1 বাইট অফ ইনফরমেশন বা 8 বিট অফ ইনফরমেশন স্টোর করতে পারে ধরেন। এগেন এটা আমি জাস্ট একটা আইডিয়া হিসেবে দেখাচ্ছি। সো আপনি ধরেন বললেন যে এই প্রসেসটাকে ইনস্টেড অফ স্টোরিং এভরিথিং কন্টিজিয়াসলি আমরা প্রসেসটাকে টুকরা টুকরা করব। ধরেন প্রত্যেক 2টা সেলকে মিলে আমি একটা পেজ বলবো। সো এটাকে আমরা পেজিং বলি। পেজিং মানে কি 2টা সেলকে আমরা একটা পেজ বলবো ধরেন। তার মানে এটাকে আমরা পেজ 0 বললাম, এই পরের 2টা সেল মিলে হচ্ছে পেজ 1, এর পরের 2টা মেমোরি সেল মিলে হচ্ছে ধরেন পেজ 2, আর লাস্ট 2টা মেমোরি সেল মিলে হচ্ছে পেজ 3। সো একটা প্রসেসকে ইনস্টেড অফ হ্যাভিং মানে হোল থিং ইনসাইড ওয়ান কন্টিজিয়াস এন্টিটি আমরা টুকরা টুকরা করে ফেললাম। তো তার মানে এখানে পেজ 0-র মধ্যে অ্যাড্রেস স্পেস কতখানি আছে, 0 0 0-র এতখানি এবং 0 1 0 0 1 এই দুইটার জন্য যতখানি অ্যালোকেশন পায় ততখানি হচ্ছে এই পেজের মধ্যের ইনফরমেশন, তাই না? সো ভেবে দেখেন তাহলে যদি এগেন আমি যদি বলি পার এটাকে একটা আপনার ধরেন বাইট, 0th বাইট, 1th বাইট, 2nd বাইট এভাবে যদি বলেন তাহলে পার বাইট মানে 8 বিট। তার মানে এক একটা পেজ হচ্ছে আমার পার্টিকুলার এক্সাম্পলে 2 বাইটের। সো এগেন আমরা দেখবো যে আসলে 2 বাইটের একটা পেজ করার কোনো মানেই হয় না। বেসিক্যালি 2টা পাশাপাশি বাইটকে স্টোর করে কী লাভ? আমরা আসলে পেজের সাইজ অনেক বড় রাখি। ইউজুয়ালি জেনারেলি আমরা 4 কিলোবাইট রাখি পেজের সাইজ, মিনিং পার পেজ 4 কিলোবাইট অফ ইনফরমেশন স্টোর করতে পারে। বাট ইভেনচুয়ালি ভিতরে কিন্তু যেরকম যদি ভেবে দেখেন 0 0 0 0 0 1 এইভাবে পার বাইট অফ ইনফরমেশনগুলো কিন্তু স্টোর করে। আচ্ছা, সো এগেন এখানে আবার ইয়ে আছে যে আপনার সো এখানে এমনও হতে পারে যে আপনার একটা এক্সট্রা সেল ছিল বাট 2টা না, সেক্ষেত্রে ওইটাই পেজ 4 পাবে, কিছু করার থাকবে না, পেজ 4-এর পরের সেলটার নাই আর কি। সো ইয়েস, সো প্রত্যেকটা পেজের 2টা ইনফরমেশন থাকে। এক হচ্ছে পেজ নাম্বার, সো একটা থাকে পেজ নাম্বার, এই যে দেখেন এটা পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3, আর আরেকটা থাকে পেজ অফসেট। পেজ অফসেটের মানে কি ভাবছেন যে পেজের অফসেট 0 এটা, পেজের অফসেট 1 এটা, এটা পেজ 1-এর অফসেট 0, পেজ 1-এর অফসেট 1, এইটা পেজ 2-এর অফসেট 0, অফসেট 1। সো আপনি পেজের নাম্বার আর অফসেট দিয়ে পুরো সবগুলা প্রসেসে প্রত্যেকটা পেজকে আইডেন্টিফাই করতে পারবেন। এগেন গাইস কিপ ইন মাইন্ড এটা কিন্তু ভার্চুয়াল মেমোরি, এটা ফিজিক্যালি অ্যালোকেটেড পায় না। সো সিমিলারলি এবার যেহেতু র্যামে আপনার এই প্রসেসটা আপলোড করতে হবে, এই যেই সেম কনভেনশন আপনি পেজিংয়ে ফলো করছেন এক্স্যাক্টলি সেম কনভেনশন, মিনিং প্রতি 2টা ব্লককে ওরা র্যামের মধ্যে এটাকে এরকম এক্স্যাক্টলি এরকম 2টা ব্লক করে ওরা এরকম র্যামের মধ্যেও সেম ওয়েতে পার্টিশনিং করে। মিনিং র্যামের মধ্যেও প্রতি 2টা ব্লককে নিয়ে আমি ধরেন এরকম একটা স্পেস বানাই, এবং এই ফিজিক্যাল এই স্পেসগুলোকে বলা হয় ফ্রেম, নট পেজ। সো লজিক্যালি বা ভার্চুয়ালি এটাকে পেজ বলে, ফিজিক্যালি এটাকে বলে ফ্রেম। সো এটা ধরেন ফ্রেম 0, এগেন ডট 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 দেওয়া, আরও হাজার হাজার ফ্রেম ছিল, আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। ধরেন ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, ফ্রেম 4। সো একটা প্রসেসকে কী করে জানেন, ধরেন এই পেজকে আমি আরেকটা কালার আনি, ইয়েস। সো ধরেন এই পেজ 0 ফ্রেম 4-এ অ্যালোকেশন পাইলো পেজ 0,
পেজ 1 ধরেন ফ্রেম 3 তে অ্যালোকেশন দেওয়া হলো, পেজ 2 ধরেন ফ্রেম 1 এ অ্যালোকেশন দেওয়া হলো, আর পেজ 3 ধরেন ফ্রেম 0 তে অ্যালোকেশন দেওয়া হলো। সো দেখছেন আমরা কন্টিজিয়াসলি ব্লক অ্যালোকেশন দেওয়ার দরকার নেই, যেখানেই ফ্রি ফ্রেম পাবো আমি ওইখানে পেজগুলোকে অ্যালোকেট করতে পারবো। এখন আমাকে বলুন, সো এখানে তো আপনার এই ইনফরমেশনগুলো বেসিক্যালি এখানে ভার্চুয়ালি ছিল, এটাকে অ্যাকচুয়ালি এবার প্রথমবারের জন্য টুকরা টুকরা করা হয়েছে, প্রত্যেক যত পেজ সাইজ তত কিলোবাইটের এক একটা টুকরাকে এক একটা ফ্রেমের মধ্যে অ্যালোকেট করা হয়েছে। সো এবার আমাকে একটু যদি ভেবে বলেন যে তাহলে আমার এই ম্যাপিংটা কোথায় স্টোর থাকবে। সো ম্যাপিংটাও কোথায় স্টোর থাকতে হবে, রাইট? সো এখানে হচ্ছে আপনার পেজ টেবিল নামের একটা কনসেপ্ট আসে। সো হোয়াট ইজ এ পেজ টেবিল? পেজ টেবিল হচ্ছে এখানে প্রতিটা পেজ অ্যাকচুয়ালি কোন ফ্রেমে ম্যাপ করে এটা লেখা থাকে। সো এখানে পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3, রাইট? এবং প্রতিটা পেজ, এই পেজ 0 কোথায় স্টোর করা দেখেন তো, পেজ 0 স্টোর করা ফ্রেম নাম্বার 4, পেজ 1 কোথায় স্টোর করা ফ্রেম নাম্বার 3 তে, পেজ 2 কোথায় স্টোর করা ফ্রেম নাম্বার 1 এ, পেজ 3 কোথায় স্টোর করা ফ্রেম নাম্বার 0 তে। সো এইভাবে করে ম্যাপ করা থাকে। সেকেন্ড গাইজ, এটাও কিন্তু আমি আপনাকে একটা ওভার দ্য টপ ভিউ দিচ্ছি, ফ্রেম 4 বলেও কিছু এক্সিস্ট করে না, রাইট? সো সো ফ্রেম 4 ধরেন অ্যাকচুয়ালি র্যামের অ্যাড্রেস স্পেসের ধরেন, এগেন আমি ধরে নিচ্ছি 32 বিট একটা মেমোরি সিস্টেম, তাহলে ফ্রেম 4 হচ্ছে এরকম ধরেন 0 0 0 এরকম অনেকগুলা জিরোর পর ধরেন 1 0 1 0, এরকম ধরেন একটা অ্যাড্রেস বিট এটা। আর এবং পার ফ্রেমের সেটা হচ্ছে ধরেন বেস রেজিস্টার, মিনিং বেস স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য ফ্রেম 4 হচ্ছে এটা। আর ফ্রেম 4 এর লিমিট আমি জানি, যদি আমার পার পার পেজ যদি 2 বাইট হয় তার মানে অফসেট 2টা, সোজা বাংলায়, রাইট? তাহলে সিমিলারলি ফ্রেমেরও যদি স্টার্টিং পয়েন্ট এটা হয় আর অফসেট 2টা হয়, তার মানে আমি জানি এটা এবং তার পরেরটা মিলে ওই ফ্রেমটা তৈরি। তো আসলে ফ্রেম 4ও স্টোর থাকে না, ফ্রেম 4 মানে অ্যাকচুয়ালি ওটার রেজিস্টারের ভ্যালুটা স্টোর থাকে, মানে রেজিস্টার নয়, বাইট অ্যাড্রেসেবল পয়েন্টটা স্টোর থাকে। তো যেটা লিখলাম আর কি 0 0 0 0 1 0 1 যেটাই ছিল না কেন সেটা কমা দিয়ে তার ধরেন অফসেটটা, মিনিং টোটাল অফসেট কতগুলো, সো এইভাবে করেও বেসিক্যালি, বা সাইজ কত যেভাবেই বলেন না কেন, সো সাইজ কত এইভাবে করে স্টোর রাখে। সো মানে অ্যাকচুয়ালি এখানে ফিজিক্যাল ইনফরমেশনটা স্টোর থাকে। তো সিপিউর যখন অ্যাকচুয়ালি লাগে যে আমি পেজ নাম্বার 0 অ্যাক্সেস করতে চাই পার্টিকুলার প্রসেসে, সিপিইউ কী করে, পেজ টেবিলে যায়, পেজ টেবিল থেকে দেখে 0 নাম্বার পেজ কত নাম্বার ফ্রেমে আছে, এবং সিমিলারলি আমার এই পেজের কত নাম্বার অফসেট অ্যাক্সেস করতে হবে, ওই পেজ টেবিল থেকে ওই দুইটা ইনফরমেশনও আর কি রিট্রিভ করে নিয়ে যায়। সরি, দুইটা না, একটা ইনফরমেশন নেই, আরেকটা ইনফরমেশন কাছে থাকে। সো কাইন্ড অফ এমন সিপিইউ যখন আপনার আসে, সিপিইউ কী করে, ও জানে পেজ নাম্বার এত লাগবে আমার আর অফসেট নাম্বার এত লাগবে। সো আসার পরও পেজ টেবিলে যায়, যে পেজ নাম্বারটা জেনে ফেলে যে এত নাম্বার ফ্রেমে আছে, সো পেজ নাম্বারটাকে রিপ্লেস করে অ্যাকচুয়াল ফিজিক্যাল ফ্রেম নাম্বারটা দিয়ে। সো ফ্রেম নাম্বার এত এবং অফসেট তো সেমই থাকবে, কারণ পেজের ফাইল ফ্রেমের সাইজ তো সেম। সো পেজের একটা পার্টিকুলার পেজের 2 নাম্বার অফসেট, মিনিং ওর অ্যাকচুয়াল ভার্চুয়াল থেকে ফিজিক্যালে কনভার্ট হয়েও তার 2 নাম্বার অফসেটই সেটা এক্সিস্ট করে। সো অফসেট নাম্বারটাতে ওর আর কি কোনো কনভার্সন করা লাগে না। সেটা হচ্ছে বেসিক আইডিয়াটা, যে কীভাবে একটা প্রসেস টুকরা টুকরা হয় এবং টুকরা টুকরা হয়ে স্টোর থাকে। এখানে এর মধ্যে আরও অনেক অবজারভেশনসের ব্যাপার আছে, যেমন আমি কি সুন্দর বলতেছি প্রসেসটাকে টুকরা টুকরা করে, এখন প্রসেস তো একটা লাইক প্রসেসে তো অনেক ইনফরমেশন থাকে, রাইট? প্রসেসের মধ্যে এখানে ধরেন আপনার প্রসেসের এক্সিকিউশন এনভায়রনমেন্টের জিনিসপাতি এগুলো আপনি টুকরা টুকরা করলেন, যেগুলো দিয়ে প্রসেসে এক্সিকিউট করা লাগবে, মানে টেক্সট, ডেটা, ব্লা ব্লা ব্লা। কিন্তু এই যে ইনস্ট্রাকশন পয়েন্ট, নেক্সট কোন ইনস্ট্রাকশন রান করবে, প্রোগ্রাম কাউন্টার, এভরিথিং, এগুলো কোথায় থাকবে? সো এগুলো তো পিসিবিতে স্টোর থাকবে, রাইট? সো এসেনশিয়ালি যদি ভেবে দেখেন, পিসিবির মধ্যেই আপনার এই যে পেজ পয়েন্টার, পেজ টেবিলটা, এই পেজ টেবিলটা, এই পেজ টেবিলটাও তো আপনার অ্যাকচুয়ালি কোথাও স্টোর। সো ভাইবে দেখেন, সো এই যে পেজ টেবিলটা, এই যে পেজ টেবিলটা, রাইট, এইটা তো অ্যাকচুয়ালি ফিজিক্যাল ম্যানিফেস্টেশন আছে, রাইট? সো এতক্ষণ যে এই জিনিসটা দেখলাম আমরা, এই যে এতক্ষণ যে এই জিনিসটা দেখলাম, এইটা পুরোটা ছিল ভার্চুয়াল ইমপ্লিমেন্টেশন, রাইট? সো কিন্তু এই যে পেজ টেবিল, এটা কিন্তু ফিজিক্যালি এটার ইমপ্লিমেন্টেশন করা লাগবে, যাতে অ্যাকচুয়ালি সিপিইউ যে অ্যাকচুয়ালি পেজ টেবিলে 0 নাম্বারে যে খুঁজে পায়, তাহলে পেজ টেবিলটা কোথায় সেভ হবে? সো মাথায় রাখবেন, একটা প্রসেস যখন রান শুরু হয়, ওর পেজ টেবিলটাও ওকে র্যামের মধ্যে সেভ করা লাগে। সো পেজ টেবিলটাও র্যামের কোনো একটা কোণে সেভ করা আছে, এবং ওইটার একটা বেস পয়েন্টার আছে বা স্টার্টিং পয়েন্টার আছে, যে পেজ টেবিল শুরু হয় এখানে এবং শেষ হয় এখানে, একটা পয়েন্টার থাকবে। সো একটা প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে পেজ টেবিলের স্টার্টিং পয়েন্টার, এটাকে মনে হয় পিটিবিআর বলে, পেজ টেবিল বেস রেজিস্টার থাকে, এবং ওটার সাইজও থাকে, যে পেজ টেবিলটা কত থেকে কতখানি জায়গার মধ্যে এক্সিস্ট করে। সো এসেনশিয়ালি এগেন পিসিবিও কোথায় স্টোর হয়? সো পিসিবিও তো র্যামের মধ্যে স্টোর হয়, রাইট? সো একটা প্রসেসরকে কিন্তু অনেক কিছু স্টোর করা লাগে।
পিসিবি স্টোর করা লাগে, পিসিবির মধ্যে পিসিবির ওই প্রসেসের নেক্সট কোন ইনস্ট্রাকশন রান হবে, জেনারেল পারপাস রেজিস্টারের ভ্যালু কি, মানে এক্সিকিউশন কনটেক্সটগুলো সব কিছু থাকে, আর পেজ টেবিলের পয়েন্টারটা থাকে। সো পেজ টেবিলের পয়েন্টারটা র্যামে যে কী করে খুঁজে যে কোথায় পেজ টেবিল আছে এখানে। সো এবার পেজ টেবিল পয়েন্টার থেকে আপনি পেলেন যে ধরেন এই যে পেজ টেবিল পয়েন্টারটা জুম ইন করলে দেখতে এমন। সো পেজ টেবিল পয়েন্টারের মধ্যে আপনি যে ধরেন পেজ নাম্বার 0 ফ্রেম নাম্বার 4 পেজ নাম্বার 0 অ্যাক্সেস করবেন, তাহলে পেজ টেবিলে যায়, যাওয়ার পর দেখে পেজ নাম্বার 0 মানে ফ্রেম নাম্বার কত, এবার ও কী করে ফ্রেম নাম্বার ততই যায়, ধরেন পেজ নাম্বার 4 এর ফ্রেম নাম্বার ছিল আই ডোন্ট নো, ধরেন এটা। সো এখানে যায় যে তারপরে অ্যাকচুয়ালি সিপি এখান থেকে রান শুরু করে। হ্যাঁ, সো চলেন আমরা একটু দেখি যে এখানে পেজিং এর ইনফরমেশনগুলো কীভাবে লেখা আছে। সো দ্য বেসিক মেথড, সো নন কন্টিজিয়াস অ্যালোকেশন অর পেজিং, যেটা আমি এতক্ষণ বুঝালাম। So the basic method for implementing a paging involves breaking physical memory into fixed size block called frames. এগেন বললাম যেটা আমরা ফাইল সিস্টেমে যেটাকে ব্লক বলছিলাম, এখন এটা ব্লক না। সো ইউনিট অফ দ্য ফিক্সড সাইজ মেমোরি ইন দ্য মেইন মেমোরি ইজ কল্ড ফ্রেমস। সো এগেন ফ্রেমটাকে আমরা এভাবে ডিভাইড করি যাতে ফ্রেম সাইজ হচ্ছে 2n এর এক্সপোনেন্ট হয়। আমরা ক্লাসে এটা নিয়ে বলছিলাম যে 2n এর এক্সপোনেন্ট হলে আপনাদের জন্য অ্যাকচুয়ালি কাজ করা খুব ইজিয়ার হয়, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাবেন এটা ক্যালকুলেশন করা কম্পিউটারের জন্য অনেক ইজিয়ার হয় অ্যান্ড ভেরি কনভিনিয়েন্ট হয়। অ্যান্ড এটা যেহেতু আমার র্যাম বা এভরিথিংই 2 সামথিং এর এক্সপোনেন্টে কাজ করে, যেহেতু পার অ্যাড্রেসেবল বাইট হচ্ছে আপনার 8 বিট, সো এটা ইনিশিয়াল 2^3, সো সব কিছু আমরা 2 বেজে কাজ করে বলে এটা আপনাদের ম্যাথামেটিক্যাল কনসিস্টেন্সিসটা ইজিলি হ্যান্ডেল করা যায়। অ্যান্ড দ্য লজিক্যাল মেমোরি অফ দ্যাট প্রসেস ইজ, যেটাকে টুকরা টুকরা করা হয় ওই টুকরাগুলোকে বলে পেজ। সো দিস ইজ দ্য ভার্চুয়াল বা লজিক্যাল মানে ডিভাইডিং অফ দ্য হোল মেমোরি, আর এটা হচ্ছে ফিজিক্যাল ডিভাইড করলে এটাকে বলে ফ্রেম। আচ্ছা, when a process is to be executed, its pages are loaded into any available memory frames from their source, meaning পেজগুলোকে ফ্রি ফ্রেমের সাথে কানেক্ট করে দেওয়া হয়। আর এগেইন এখানে ব্যাকিং স্টোরের মানে কি আমি আপনাকে একটু বলি, ফাইল সিস্টেম মধ্যে। সো ব্যাকিং স্টোর মানে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি প্রসেসটা হার্ড ড্রাইভে যখন স্টোর থাকে। সো আপনার, আমি দেখি কোথাও কি ছবিটা দেওয়া আছে, সামনে আমি পাবো, সামনে আমি আবার দেখাবো না, সো জাস্ট একটু আইডিয়াটা দিই। তো ব্যাকিং স্টোরের মানে হচ্ছে আপনার হার্ড ড্রাইভ বা আপনার সেকেন্ডারি মেমোরির মধ্যেও যে প্রসেসটা যখন থাকে, সো আপনাকে যেটা আমি বললাম, যখন আপনি প্রসেসটাকে যখন রান করা শুরু করবেন, মানে আপনি প্রোগ্রামটাকে রান করে ডাবল ক্লিক করলেন, প্রসেসে কনভার্ট হলো। সো কী করে, ও তো সব কিছু অ্যাকচুয়ালি র্যামে স্টোর করে না, যেটা আমি দেখালাম, আমি আগে বলছি রাইট, যতখানি ইনফরমেশন দরকার মেবি ততখানি ইনফরমেশন র্যামে স্টোর করে। সো এটা ধরেন তার পেজ টেবিল, আর এটা ধরেন র্যাম। সো ধরেন ও দেখলো যে আমার এই পেজটা, এই পেজটা, এই পেজটা, এই পেজটার এই পেজটাকে আপাতত দরকার আছে স্টোর করে, বাকিগুলো এখন নাই। সো সে কী করে, এই পেজটাকে অ্যাকচুয়ালি ফিজিক্যালি র্যামে স্টোর করে, এইটাকে করে এবং এইটাকে করে, আর বাকি পেজগুলোকে করে না। সো বাকি পেজগুলো যদি র্যামে না স্টোর থাকে তাহলে পেজগুলো স্টোর থাকে কই? সো ভেবে দেখেন, পেজ টেবিল ইন ইটসেলফ, এই পেজ টেবিলটাও তো র্যামে স্টোর করা, এবং পেজের মধ্যে জাস্ট বাকি পেজ নাম্বার লেখা, কিন্তু পেজের সাথে কোনো ফ্রেম অ্যালোকেট করা না, কারণ র্যামের কোনো অ্যালোকেশন নাই। সো তাহলে ওটা কই থাকে, ওটা হার্ড ড্রাইভের মধ্যে, তার মানে বেসিক্যালি বসে থাকে না। সো মাথায় রাখবেন যে সব কিছু র্যামে আপলোড করা হয় না, তো যতখানি দরকার ততখানিকে আপলোড করা হয়, যেটা নিয়ে কাজ করতে পারে। তো পেজ টেবিলের মধ্যে এই যে ইনফরমেশনগুলো থাকে, যে এই পেজগুলোও লাগবে কিন্তু আপাতত র্যামে আপলোড নেই, মিনিং এখানে ম্যাপিংটা করা নেই। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কোথায় থাকে, এটা হার্ড ড্রাইভের মধ্যেও আপনার টুকরাগুলো এই প্রসেসের জন্য যেই কাজগুলো হয় এর জন্য একটু জায়গা সেভ রাখে, কিছু জায়গা ডেজিগনেটেড রাখে, যেখানে ওরা এই বেসিক কনভার্সন করার পর যেগুলোকে সেভ করতে পারেনি সেইগুলোকে ওরা রেখে দেয়। সো এই আইডিয়াটাকে ব্যাকিং স্টোর বলে। ব্যাকিং স্টোর যেটা করে সেটা হচ্ছে হার্ড ড্রাইভের মধ্যেও আপনার পেজের সাইজ তত সাইজের টুকরা ব্লক করে, এবং যেই জিনিসপাতিগুলো র্যামে স্টোর করা সেগুলোতেও পেজ টেবিল থেকে ডাইরেক্ট র্যামে অ্যালোকেট করা, আর যেগুলো র্যামে স্টোর করা না সেগুলো অ্যাকচুয়ালি হার্ড ড্রাইভের মধ্যে স্টোর করা থাকে। সো যখন র্যাম অ্যাকচুয়ালি এই পেজটাকে অ্যালোকেট করা, মানে এই পেজটাকে অ্যাক্সেস করতে তার ফ্রেম নাম্বার জানতে চায়, সো দেখে যে এই পেজটা ঠিকই আছে কিন্তু পেজের কোনো ফ্রেম অ্যালোকেট করা নেই, তখন ওকে কী করতে হয়, ওকে হার্ড ড্রাইভে লোডারকে পাঠাইতে হয়। লোডার ওএসের লোডার কী করে, হার্ড ড্রাইভের ব্যাকিং স্টোর থেকে ওই পার্টিকুলার পেজের ইনফরমেশনটা নিয়ে এইখানে যে এইখান থেকে একটা ফ্রেমে ওকে ম্যাপ করে এইখানে বলে দেয় পেজ টেবিলে যে হ্যাঁ এত নাম্বার ফ্রেমে এখন ইনফরমেশনটা আছে। সো আই হোপ আপনি বুঝছেন ব্যাকিং স্টোর কী করে। এগেন এগুলো আপনারা একটু বাসায় ডিটেলসে পড়েন। So the backing store is divided into fixed size blocks that are same size as the memory frames or clusters of multiple frames. এই যেটা আমি আর কি বুঝাবো। So the logical address space is now totally separate from the physical address space, meaning ওই যে ম্যাপিং হয়ে যাওয়ার পর লজিক্যাল স্পেসটা আর ফিজিক্যাল স্পেসটা পুরোই ডিফারেন্ট, জাস্ট পেজ টেবিলের ম্যাপিং দিয়ে ম্যাপটা করো।
So a process can have a logical 64 bit address space even though the system has less than 264 2 to the power হবে, 2 to the power 64 হবে। So 2 to the power 64 bytes of physical memory, obviously we can use it all at the same time though, meaning আপনার যদি টোটাল প্রসেসটা যদি 60 জিবির একটা গেমও হয়, কিন্তু আপনার আসলে প্রসেস টেবিলে সে 60 জিবির ইনফরমেশন রাখতে হলেও মেবি আপনার র্যাম 60 জিবি না হলেও চলতেছে, মানে এগেন প্রসেস টেবিলে রাখতে হলে ইন ইটসেলফ একটা ঝামেলা বাঁধবে, সেটা নিয়ে আমরা পরে বলতেছি। বাট যদি জাস্ট খুব সিম্পলি ভেবে দেখেন, একটা 60 জিবির প্রসেসের পুরোটা মেবি আপনার র্যামে রাখা লাগতেছে না। সো আপনার র্যাম যদি 16 জিবিও হয়, সেক্ষেত্রে আপনি মেবি আপনার যদি প্রসেসের কোনো একটা পার্ট রান করতে ম্যাক্স 15 জিবি লাগে, সেক্ষেত্রে আপনি র্যামের মধ্যে রেখে কাজ করতে পারতেছেন, গিভেন দ্যাট বাকি 1 জিবির মধ্যে ওএস বাকি কাজ করতে পারে অবভিয়াসলি। আচ্ছা, সো কারণ বুঝছেন রাইট, সবগুলো অ্যাকচুয়ালি স্টোর থাকতেছে না। আমি কোথায় রাখলাম, হ্যাঁ, সো অ্যাকচুয়ালি সব ইনফরমেশনগুলো অ্যাকচুয়ালি স্টোর থাকতেছে না র্যামে, যতখানি দরকার শুধু রেলেভেন্টগুলোই থাকতেছে, বাকিগুলো ব্যাকিং স্টোর বা হার্ড ড্রাইভে বসে থাকতেছে, যখন দরকার তখন টেনে এনে কাজ করতেছে। ওকে, সো এখানে এক্সটার্নাল, সো এই পেজিং সিস্টেম এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের কোনো প্যারা নেই, কিন্তু একটা সমস্যা হবে, এটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে। মানে পেজের সাইজ যেহেতু ফিক্সড, সো একটা প্রসেস যদি দেখতে এমন হয়, একটা প্রসেসের যদি টোটাল ধরেন জায়গা লাগে 13টা বাইট অ্যাড্রেস স্পেস, ধরেন 13টা স্পেস লাগে, অ্যাড্রেস স্পেস লাগে, সো 13টা অ্যাড্রেস স্পেস লাগে ধরেন, এবং ধরেন পার 4টা অ্যাড্রেস স্পেস মিলে একটা পেজ, তাহলে এই 4 গেল, 8 গেল, 12 গেল, তারপরের এই 16 পর্যন্ত যে অ্যাড্রেস স্পেস, মিনিং পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3, এটার মাত্র এতখানি জায়গায় ও কাজ করতেছে, বাকি জায়গাটা ওকে ফাঁকা রেখে দিতে হচ্ছে যেখানে কিছু বসতেছে না। সো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হইতে পারে। সো বেসিক্যালি এটা হয় লাস্ট পেজে, প্রথম থেকে পেজগুলো তো ইকুয়ালি ভরাট হইতে হইতে আসে, লাস্ট পেজটার জন্য সবসময় মেবি পুরোটা ফিল আপ হয় না, সো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হইতে পারে। সো এগেন দেখেন, আমি আপনাদের অল দ্য পেজিংয়ের আইডিয়াটা খুব ভেগ ওয়েতে বুঝাইছি, বাট এখানে হচ্ছে সুন্দর করে একটু লেখা আছে। অ্যান এক্সিকিউটেবল, হাউ পেজিং works, an executable program on a disk is loaded into the memory by the loader of the OS for it to run, যেটা আর কি বললাম যে ওএস লোড করে দেয় জিনিসটাকে আপনার মেন মেমোরিতে। বিফোর দ্যাট লজিক্যাল অ্যাড্রেস স্পেস অফ দ্য প্রসেস ডিভাইডেড ইন্টু পেজেস। সো লোড করার আগে ওটাকে ওরা কি করে, আগে টুকরা টুকরা করে পেজ অফ ফিক্স সাইজ বানায়, এবং দ্যাট ডিভিশন ইজ লজিক্যাল, মিনিং ইট ডাজন্ট হ্যাভ এনি অ্যাকচুয়াল physically being allocated anywhere yet. The actual program that is about to run is also split into the same size of blocks, যেটাকে আমরা বলি কি ফ্রেম। সো বলে এখানে লেখা থাকার কথা, actual program that is about to be the same size of blocks. So not all pages of the processes may not be needed to be inside the main memory at every time. Again, যেটা একটু আগে আমি বললাম, সব কিছুকে থাকার দরকার নেই RAM main মেমোরির মধ্যে। Thus the same logical division needed in the backed storage as well. এই যে ব্যাক স্টোরেজের মধ্যে ওই যেভাবে বললাম, ফ্রেম বা পেজের সাইজের সমপরিমাণ কিছু ডিভিশন থাকতে হয়, যাতে যেই পেজগুলো আপাতত র্যামে লোড নেই সেগুলো হয়তো হার্ড ড্রাইভের মধ্যে এমনভাবে লোড থাকে যাতে ডিরেক্টলি আমার যদি কখনো দরকার হয় জাস্ট ওটাকে টুক করে তুলে এনে আমি কাজ করতে পারবো, র্যামে তুলে এনে। সো ইয়েস, ওটাই এখানে লেখা আছে, ইন অর্ডার টু ডু দ্যাট দ্য মেইন মেমোরি হ্যাজ টু বি ডিভাইডেড ইন্টু ইকুয়াল সাইজ অফ ফিজিক্যাল চাঙ্কস নোন অ্যাজ ফ্রেমস। আর ফিজিক্যাল চাঙ্কসের নাম তো ফ্রেমে, তো ফ্রেম ইজ দ্য ফিজিক্যাল ডিভিশন ইনসাইড দ্য মেইন মেমোরি. Each process must maintain a page table where each page that are loaded into the main memory must be mapped with the frame number to get the physical. So দেখেন যেটুকু loaded into the main memory, মিনিং অনেক কিছু আছে যেটা মেন মেমোরিতে লোডেড না, সেইখানে পেজ টেবিলে তার এন্ট্রি থাকবে, কিন্তু সে অ্যাকচুয়ালি কোনো ফ্রেমকে পয়েন্ট করবে না, নাল থাকবে এসেনশিয়ালি। আর পার পেজে দুইটা ইনফরমেশন লাগে, যেটা বললাম পেজ নাম্বার আর অফসেট। সো চলেন আমরা একটু পেজ নাম্বার আর অফসেটের আইডিয়াসটা একটু এখানে দেখি। সো এগেন এইটা হচ্ছে ধরুন পেজ টেবিলের অ্যাড্রেস ট্রান্সলেশন স্কিমটা, মানে ভার্চুয়ালি পেজের আইডিয়াটা ধরেন এমন দেখি। একটা প্রসেস, ধরেন প্রসেসের নাম দিলাম আমি P1, ওই প্রসেসটার ধরেন 1 2 3 4 5 6 7 8টা ব্লক আছে। সেকেন্ড আমি জাস্ট লিখি 0 1 2 3 4 5 6 7। সো এগেন এটা তো বাইনারি রিপ্রেজেন্টেশন লাগবে, সো বাইনারিতে এটা ধরেন 0 0 0, এটা 0 0 1, এটা 1 0 0, এটা 1 0 1, এটা 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। সো আমার যদি এটা পেজ টেবিল হয়, পেজ টেবিলের এই টোটাল যে ভার্চুয়াল অ্যাড্রেস স্পেসটা, মিনিং এই যে এই পুরো এই বক্সটা, এই ব্লু বক্সটা,
আর ভার্চুয়াল অ্যাড্রেস স্পেসটা যদি আমি আপনাকে বলি, সো ভার্চুয়াল অ্যাড্রেস স্পেসটা টোটাল হচ্ছে 8টা সেল। 8টা সেল থাকলে এটাকে রিপ্রেজেন্ট করতে আমার 2^3 অর 3টা বিট লাগবে, বা 3টা বিট লাগবে, 3টা বিট বলে ঠিক। সো 3টা বিট লাগবে, তাই না? সো আপনার 3টা বিট লাগবে। সো এই যে আপনার ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস হচ্ছে যদি 3টা বিট লাগে, সো এটাকে আমরা বলে থাকি হচ্ছে এম, এই ভ্যালুটাকে বলি এম। সো যদি m ইকুয়ালস টু 3 হয় তাহলে আমার ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস কত হবে? 2^m। সো দেখেন, ফর গিভেন লজিক্যাল অ্যাড্রেস স্পেস 2^m, লজিক্যাল বলছে, আমি ভার্চুয়াল বলতেছি, আই হোপ বুঝছেন যে আমি সেম কথাই বলতেছি। সো এই যে 2^m লাগে, 2^m সিজ m ইকুয়ালস টু 3। আর সো এখন আমি আপনাকে ধরেন বললাম এখানে পেজ সাইজ হচ্ছে ধরেন যে প্রতি দুইটা অ্যাড্রেস স্পেস মিলে, প্রতি দুইটা অ্যাড্রেস স্পেস মিলে একটা পেজ। সো আমি আরেকটা কালার করি। সো ধরেন এই যে এতখানিক একটা পেজ, এতখানিক আরেকটা পেজ, এতখানিক আরেকটা পেজ, এতখানিক একটা পেজ, 4টা ইকুয়াল চাঙ্কে ভাগ করা হলো ধরেন। সেটার নাম ধরেন দিলাম পেজ 0, এটা পেজ 1, এটা পেজ 2, এটা ধরেন পেজ 3। সো প্রত্যেকটা পেজ একটু ভাবেন, আমাকে প্রত্যেকটা পেজের অফসেট কত? 0 আর 1। এই পেজের অফসেট কি? এটা পেজ নাম্বার 1 এর 0 নাম্বার অফসেট, 1 নাম্বার অফসেট, 0 নাম্বার অফসেট, 1 নাম্বার, 0 নাম্বার অফসেট, 1 নাম্বার অফসেট, রাইট? সো আমাকে একটু বলেন তাহলে এখানে, সো এই বেসিক্যালি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি পেজ নাম্বার 0-র অফসেট নাম্বার 0-তে যাও, তাহলে আমার অ্যাকচুয়ালি এই এম যে 3, এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে? সো সিন্স অফসেট হচ্ছে টোটাল দুইটা, 0 আর 1, সো অফসেটের ভ্যালু যদি টোটাল হয় 2, তার মানে 2^1। সো এটাকে অনেক সময় এইভাবে লেখে, অফসেট হচ্ছে 2^, যত বিট লাগে সেটাকে n দিয়ে রিপ্রেজেন্ট করে। তো তাহলে কি আমার এক বিট অফ ইনফরমেশন লাগবে না? n ইকুয়ালস টু 1 না? n ইকুয়ালস টু 1 না, মানে এক বিট অফ ইনফরমেশন লাগবে না অফসেটকে স্টোর করতে? সো আমার টোটাল পেজের জন্য যদি 3টা বিট লাগে, তার মধ্যে 1 বিট লাগবে ফর অফসেট, তাহলে বাকি রিমেনিং কয়টা থাকে? 2টা বিট লাগবে হচ্ছে ফর পেজ নাম্বার। তো চলেন আমরা একটু দেখি তো, এখানে মিলায় দেখি তো। আমি যদি আপনাকে বলি পেজ নাম্বার, আমি যদি আপনাকে বলি পেজ নাম্বার 1-এর অফসেট নাম্বার 1-এ যাও, তাহলে পেজ নাম্বার 1-এর জন্য 2টা বিট, রাইট? সো 2টা বিট যদি পেজ নাম্বার 1-এর জন্য থাকে, তাহলে আমাকে একটু বলেন তো 1-কে রিপ্রেজেন্ট করতে 2 বিটে কি লিখতে হবে? আপনাকে 0 1 লিখতে হবে। আর অফসেট 1 মিনিং ডিরেক্টলি এটাকে এক বিটে রিপ্রেজেন্ট করতে 1 লিখতে হবে। সো 0 1 1, এটা আসবে না আমার টোটাল ইয়েতে, আপনার অ্যাকচুয়ালি যে অ্যাড্রেসটা, অ্যাড্রেস স্পেসের অ্যাড্রেসটা। তাহলে চলেন তো 0 1 1 কি আছে দেখি তো। 0 1 1 কি আছে চলেন আমরা একটু দেখি তো। 0 1 1 মানে কোনটা? এই যে এই ভদ্রলোকটা। তাহলে দেখি তো এটা পেজ নাম্বার 1-এর অফসেট নাম্বার 1-ই না? সো আমরা বুঝছি কিভাবে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এখানে অ্যাড্রেসিংয়ে। আর ওয়েল এখানে তো এখন ধরেন এখানে আমি আবার যদি অ্যাকচুয়ালি যদি পুরো সলভটা করে দিই, সো ধরেন এটা হচ্ছে আমার ফ্রেম 0, ফিজিক্যাল স্পেস বোঝাচ্ছি মেইন মেমোরির, এটা ধরেন ফ্রেম 1, এটা ধরেন ফ্রেম 2, এটা ধরেন ফ্রেম 4। সো এগেন এখানে পেজ টেবিল এটা, রাইট? সো পেজ টেবিলটা দেখতে কেমন হবে? পেজের 0 নাম্বার পেজ 1 2 3। সো এগেন আমি এখানে আপনাকে জাস্ট কিছু আইডিয়া দিই, পরে আমরা আরেকটু ডিটেলসে দেখবো। সো ধরেন আমি ধরে নিলাম যে পেজ টেবিলের 4টা পেজই র্যামের মধ্যে বা মেইন মেমোরিতে সেভ করা আছে, মিনিং এমন কোনো পেজ নেই যেটা ব্যাকিং স্টোরে সেভ করা। সো সেই ক্ষেত্রে কি হবে? ওর প্রত্যেকটার মধ্যে ভ্যালিড ভ্যালু থাকবে। ধরেন পেজ 0 আছে, আমি জাস্ট র্যান্ডমলি বসাচ্ছি, ধরেন পেজ F2 F1 F3, সেটা ধরেন 3 ছিল। সো তার মানে কি পেজ নাম্বার 0 আছে F0-তে, সো এইটুকুতে আছে পেজ নাম্বার 0, F2-তে আছে পেজ নাম্বার 1, F1-এ আছে পেজ নাম্বার 2, আর F3-তে আছে পেজ নাম্বার 3। সেই পুরো জিনিসটা মিলে আর কি একটা পেজ, রাইট? এই পুরো এক একটা পেজ, কারণ সিন্স দুইটা অফসেটের মালিক। সো সিমিলারলি ফ্রেমেরও তাই। সো এখানে এখানে আমি আপনাকে জাস্ট একটা একটু জাস্ট, সো এই ম্যাথসটা যদি বুঝে থাকেন, আপনাকে বিভিন্ন ভ্যালু দিয়ে দিবে, যে আপনাকে টোটাল অ্যাড্রেস স্পেসের বিট দিয়ে দিতে পারে, বা বলতে পারে ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস লাগবে কতগুলা, আপনাকে পার পেজের সাইজ বলে দিতে পারে, আপনাকে অনেক ইনফরমেশন দিয়ে দিতে পারে, দিয়ে আপনাকে বাকি ইনফরমেশন ক্যালকুলেট করতে দিতে পারে। যেমন দেখেন প্রসেস টেক্স টোটাল অফ 16 কিলোবাইট, মিনিং 2^14 কিলোবাইট অফ জায়গা ওর লাগে প্রসেসটাকে সেভ করতে। আর প্রত্যেকটা পেজ সাইজ যদি হয় 1 কিলোবাইট, মিনিং 2^10, তার মানে অ্যাকচুয়ালি
এখানে কয়টা টুকরা হইতে পারবে বলেন তো? 16টা টুকরা হইতে পারবে না? ভাগ করলে টু দি পাওয়ার 4 আসে না? আর এখান থেকে দেখলেও বুঝবেন 1 কিলোবাইট ভাগ 16 মানে 16টা পেজ তৈরি হবে ইউনিক। তাহলে যদি 16টা পেজ তৈরি হয়, আপনাকে যদি বলে দেয় যে এখানে 16টা পেজ তৈরি হবে, তো তার মানে আপনি ইজিলি বলতে পারবেন যে এরকম 16 টুকরা করতে হবে আপনাকে পেজের জন্য। এখন পার পেজের অফসেট তখন কত হবে আপনাকে বলতে হবে। সো ধরেন 2 টু দি পাওয়ার 4, রাইট? মানে m ইকুয়ালস টু আপনার টোটাল অ্যাড্রেস স্পেস হচ্ছে আপনার এখানে যেহেতু 16 কিলোবাইট 2 টু দি পাওয়ার 14, তার মানে টোটাল কত বিট লাগবে প্রত্যেকটা বাইটকে অ্যাক্সেস করতে? 14টা বিট লাগবে। মিনিং আমি যদি অ্যাকচুয়ালি পেজ নাম্বার তো বড় বড় টুকরা, রাইট? বাট আমি যদি অ্যাকচুয়ালি অ্যাড্রেস স্পেসগুলো বলি, এরকম ছোটো 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 এক একটা বাইট অফ অ্যাড্রেস, রাইট? সো প্রত্যেকটা বাইট অফ অ্যাড্রেস কি এটা 0 0 0 ডট 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 করতে করতে কিছু। যদি 16 কিলোবাইট পুরো জায়গাটা হয়, তাহলে প্রত্যেক বাইটকে রিপ্রেজেন্ট করতে প্রথম বাইটটা কি? এরকম 13টা জিরো তারপরে 1। পরের বাইটটা কি? 12টা জিরো তারপরে 10। ব্যাপারটা তো বুঝছেন, রাইট? এভাবে করে আর কি। সরি, প্রথমটা তো 13টা জিরোর পরে 0, পরেরটা হচ্ছে 13টা জিরোর পর 1, তারপরের বাইটটা কি? 13টা জিরো 12টা জিরোর পর 10। এরকম করে ছোট 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 করে যদি আমি ভিতরে দেখাইতাম, তাহলে আপনার ওই প্রসেসের টোটাল বাইট অ্যাড্রেসগুলো আপনি দেখতে পারতেন, রাইট? এগেন ইটস এ ভার্চুয়াল থিং, মিনিং লজিক্যালি দেখাচ্ছি আমরা। সো তাহলে আমাকে বলেন, এই টোটাল যদি 2 টু দি পাওয়ার 14টা আপনার টোটাল স্পেস থাকে এখানে, তাহলে m ইকুয়ালস টু কত? 14। এবং এটাকে রিপ্রেজেন্ট করতে আপনার কতগুলো পেজ লাগতেছিল? 2 টু দি পাওয়ার 4, তাই না? তাহলে পেজ নাম্বার কত ছিল? পেজ নাম্বার ছিল পেজ নাম্বার মিনিং m মাইনাস n, যেমন আছে এখানে যে m মাইনাস n ছিল পেজ নাম্বার, বা p লিখে দিই, দাঁড়ান m মাইনাস n না লিখে। সো p ইকুয়ালস টু কত? 4। কারণ 16টা পেজকে রিপ্রেজেন্ট করতে আপনাকে পার পেজকে, মিনিং যে এইটা হচ্ছে পেজ নাম্বার 1 2 এরকম করে যদি 16টা পেজকে রিপ্রেজেন্ট করেন, তাহলে আমার 4 বাইট লাগবে, যাতে লাস্টেরটা 1 1 1 1 দিয়ে 15 বুঝাইতে পারেন আপনি। সো তাহলে অফসেট নাম্বার কত বের করতে পারবেন না? 14 মাইনাস 10 করলে বাকি যে 14 মাইনাস 4 করলে যে বাকি যে 10টা বিট থাকে, এটাই আমার অফসেট ইকুয়ালস টু n। তো আপনাকে এভাবে করে ম্যাচ করতে দিতে পারে। সো পার পেজের মধ্যে অ্যাকচুয়ালি 1 কিলোবাইট অফ ইনফরমেশন আছে, রাইট? সো 1 কিলোবাইট অফ ইনফরমেশন আছে পার পেজে। সো প্রত্যেকটা বাইট বাইট বরাবর ইনস্ট্রাকশনই তো আমরা রান করতে পারি, রাইট? সো এক একটা অফসেট, তার মানে টোটাল 1 কিলোবাইট সমপরিমাণ অফসেট থাকবে। সো 1 কিলোবাইট সমপরিমাণ অফসেট মানে 2 টু দি পাওয়ার 10টা অফসেট থাকবে। তো 2 টু দি পাওয়ার 10টা অফসেটকে রিপ্রেজেন্ট করতে আমার 10 বিট লাগবে বাইনারিতে, যার কারণে 10। এখানে এটা আপনার একটু ম্যাথসগুলো একটু ঠান্ডা মাথায় বুঝেই, যে এটা বুঝলে এখান থেকে এটা বোঝাও খুব একটা কঠিন না। আচ্ছা, সো এগেন চলেন আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি পেজিংয়ের আমি কি কিছু মিস করছি। সো চলেন আমরা দেখবো হচ্ছে এখন পেজিং হার্ডওয়্যারটা, মানে অ্যাকচুয়ালি পেজিংটা দেখতে কেমন। সো সো সিপিইউ কি করে? এই যে যেটা আমি বললাম, সিপিইউ একটা পেজ এবং তার অফসেটটা চাই। ডি মিনিং এখানে অফসেট বুঝাইছে, আর পি মানে হচ্ছে পেজ নাম্বারটা। তো সিপিইউ একটা পেজ এবং তার অফসেটটা জানতে চাই, যে আমার এই পেজের এই অফসেটের ইনফরমেশনটা লাগবে। সো কি করে ও হচ্ছে অ্যাকচুয়ালি যায় হচ্ছে আপনার র্যামের পেজ টেবিলে। একটু বলে দিই যে পেজ টেবিলটা, এই পেজ টেবিলটা ইনসেপ কিন্তু র্যামেরই মেইন মেমোরিরই কোথাও সেভ করা আছে। সেই পুরো পেজ টেবিলটা যদি আমি বলি, পেজ টেবিলটাও কিন্তু র্যামেরই কোথাও সেভ করা আছে পেজ টেবিল। কারণ সিপিইউ কি ডিরেক্টলি শুধু র্যাম রেজিস্টারগুলোকে অ্যাক্সেস করতে পারে। তো পেজ টেবিলটাও কিন্তু র্যামের কোথাও সেভ করা। এবং মজার ব্যাপার, পেজ টেবিলটা কিন্তু কন্টিজিয়াসলি সেভ করা, রাইট? কারণ আপনাকে তো প্রত্যেকটা 0 1 2 প্রত্যেকটা পেজ টেবিলের পেজ ব্লক রিপ্রেজেন্ট করে এক একটা পেজকে। সো এখানে কিন্তু নিউমেরিক্যাল ভ্যালুর ওই কন্টিনিউয়াস ভ্যালু হতে হবে। সো এটা কিন্তু কন্টিজিয়াসলি কোথাও পেজ টেবিল সেভ করে, কিন্তু পেজ টেবিল তো ছোট। সো জাস্ট আপনার প্রত্যেকটা ফ্রেমের বাইট অ্যাড্রেস স্টোর করা, রাইট? সো যদি এগেন একটা ফ্রেমের বাইট অ্যাড্রেস যদি হয় 4 বাইট, মিনিং যদি র্যাম যদি হয় 32 বিট সিস্টেমের, তাহলে প্রত্যেকটা ফ্রেমের স্টার্টিং পয়েন্ট মানে প্রত্যেকটা যে কোনো অ্যাড্রেস স্পেস যদি 32 বিট হয়, তার মানে আমার 2 টু দি পাওয়ার 4টা বিট লাগে, রাইট? অর মানে 4টা বাইট লাগে, 32 বিট লাগে আর কি। তো তখন আপনাকে জাস্ট স্টোর করতে হয় কি একটা 32 বিট বা 4 বাইটের একটা ফ্রেমের স্টার্টিং পয়েন্ট আর ওর অফসেটের পয়েন্ট বা টোটাল সাইজটা। সো খুব বেশি যে হামরি জায়গা লাগতেছে তা না, মাত্র 4 5 6 10 বাইট পার ফ্রেমের জন্য, মানে পার ফ্রেম ইনফরমেশন রাখতে মেবি 4 যোগ 4 8 বাইট সমপরিমাণ জায়গা লাগতেছে। সো টোটাল টেবিল রাখতে মেবি এত বেশি জায়গাও লাগতেছে না। সো এখানে আমরা এই ম্যাথসটাও পরে দেখবো। বাট সো চলেন আমরা আবার প্রসেসটা ফেরত চাই। সো সিপিইউ কি করে, ও পেজ এত নাম্বার পেজের এত নাম্বার অফসেট লাগবে। সো কি করে পেজ টেবিলে যায়, অ্যাকচুয়ালি এসেনশিয়ালি র্যামের পেজ টেবিলটায় যায়, যেটাকে জুম ইন করলে দেখতে এমন। সো যেটাকে জুম ইন করলে দেখতে এমন হয়। সো এবার অত নাম্বার পেজে যায়, যে তার পেজটার
করসপন্ডিং ফ্রেমটা পায়, ফ্রেমটা পেলে পেজ নাম্বারটাকে রিপ্লেস করে দেয় ফ্রেম নাম্বার দিয়ে। তো এরপরে কি করে, পেজ নাম্বারটাকে ফ্রেম দিয়ে রিপ্লেস করে অফসেট সেম রাখে। এরপরে কি করে, অ্যাকচুয়ালি এবার র্যামে যায়, অত অফসেট পার করে অত নাম্বার সেলটাকে অ্যাক্সেস করে, যেই সেলটাকে ও অ্যাক্সেস করতে চায়, করার পর পেয়ে গেল। ওই পরে ও কি করলো, এই পেজ জিনিসটা পাওয়ার পর ওইটাকে আপনার ইনফরমেশনটাকে বা ইনস্ট্রাকশনটাকে রান করলো। এসেনশিয়ালি পেজিং এভাবে কাজ করে। সো এই যে দেখেন, সো এগেন আমি এটা একেই ফেলছি, আপনারা সো এখান থেকে দেখতে পারেন যে আপনাদের বই থেকে অর স্লাইড থেকে এটা আমি কপি করে আনছিলাম, যে পেজগুলো কীভাবে লজিক্যালি ফিজিক্যালি চেঞ্জ হয়। এগেন গাইজ এখানে পেজ টেবিলে যে 1 2 3 দেওয়া ফ্রেম নাম্বার, এক্স্যাক্টলি ফ্রেম 1 এভাবে সেভ হয় না। এগেন এটাও আমরা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে বুঝাচ্ছি। সো যেখানে একটা পেজিং এক্সাম্পল আছে, একটু আপনারা দেখতে পারেন এখানে কি বলছে, যে এম ইজ ইউজ টু ডিটারমাইন দ্য নাম্বার অফ লজিক্যাল অ্যাড্রেসেস, মিনিং যে টোটাল লজিক্যাল অ্যাড্রেস পেজ যদি 16 হয়, সেই ক্ষেত্রে এম ইকুয়ালস টু হচ্ছে 2 টু দি পাওয়ার 4, মিনিং এম ইকুয়ালস টু হচ্ছে 4, M4, আর এন হচ্ছে 2, মিনিং অফসেট হচ্ছে 2, মানে 4টা অফসেট আছে। দেখেন তো পার পেজে 4টা অফসেট না, 1 2 3 4। সো এম ইকুয়ালস টু 2 মানে 2 টু দি পাওয়ার 2, এন ইকুয়ালস টু 2 মানে অফসেট হচ্ছে টোটাল 4টা পার পেজে। এখানে আর কি ইনফরমেশনগুলো কীভাবে রাখা হয় এই সব কিছু বলা আছে। এই ম্যাথস আমি অলরেডি একটু আগে করাই দিয়েছি, সো আপনারা এটা দেখে নিন আপনাদের মতো করে। সো ফ্রেম নাম্বার ইন্টু ফ্রেম সাইজ প্লাস অফসেট করলেই হচ্ছে আপনার অ্যাকচুয়াল আইডিয়াটা আপনি পাবেন যে কোথায় ও আছে। আচ্ছা, সো এবার চলেন দেখি সাইজ অফ দ্য পেজ। সো সাইজ অফ দ্য পেজের সাথে আপনার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের যে আইডিয়াটা ছিল মনে আছে কিনা, লাস্ট পেজের জন্য মনে আছে কিনা, লাস্ট পেজের তো কিছু জায়গায় খাবে আর বাকি অনেকখানি জায়গায় হেডরুম থেকে যাবে, বিকজ লাস্ট পেজটা মেবি পুরোটা আপনার লাগতেছে না, কিন্তু সেই পেজটা তো অন্য কিছু তো ইউজ করতে পারতেছেন না, কারণ ও তো একটা ফ্রেমের মধ্যে অ্যালোকেট হবে, রাইট, যখন অ্যাকচুয়ালি র্যামে রান করবে। সো আপনি তো এক ফ্রেমের মধ্যে আরেকটা প্রসেস ইনফরমেশন রাখতে পারেন না, তাহলে তো আবার ঝামেলা বেঁধে যাবে। সো এগেন চলেন আমরা একটু দেখি যে এখানে একটা বেসিক এক্সাম্পল দেওয়া। সো পেজের সাইজ ধরেন 2 কিলোবাইট, এখানে আমরা কনভেনশনালি 4 কিলোবাইট ইউজ করি, বাট এখানে ধরেন দিচ্ছে 2 কিলোবাইট। প্রসেসর সাইজ যদি হয় 72,666 বাইট, মানে অ্যাপ্রক্সিমেটলি এটাই গেস 70 বা 71 কিলোবাইটের কাছে আসবে। সো এটা করতে 35টা হোল পেজ লাগে আর এত এক্সট্রা বাইট লাগে। সো এত এক্সট্রা বাইটের জন্য তো একটা পেজ এক্সট্রা দিতেই হবে, আপনাকে কিছু করার নেই। সো ওই পেজের 1086 বাইট ইউজ হলো, আর 2048 থেকে বাকি রিমেনিং বাইটটা ওই পেজের জন্য আনইউজ থাকলো। সো এটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। সো ওয়ার্স্ট কেসের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কি, লাস্ট ফ্রেমের শুধু একটা বাইট ইউজ হয়েছে, বাকি সব বাইট খালি। এটা ওয়ার্স্ট সিনারিও না। সো এটা আসলে 1 ফ্রেম মাইনাস 1 বাইট বলা ভুল, এটা হচ্ছে লাস্ট ফ্রেমের 1 ফ্রেম মাইনাস 1 বাইট আর কি, মাইনাস 1 বাইট। কারণ এইটা দেখে মনে হয় প্রত্যেক ফ্রেমেরই 1 ফ্রেম মাইনাস 1 বাইট, তা না, একদম লাস্ট ফ্রেমের এই 1 মাইনাস করে দিলে বাকি যে রিমেনিং থাকে পুরোটাই ওয়েস্ট হতে পারে। বাট অন অ্যান অ্যাভারেজ একটা ফ্রেমের হাফ হচ্ছে ওয়েস্ট হয় লাস্ট ফ্রেমের ক্ষেত্রে, বাকি সব ফ্রেম কিন্তু ফুল থাকে। লাস্ট ফ্রেমের ক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ শুধু হাফ মতো ফুল হয়। সো সেই ক্ষেত্রে তাহলে আমরা এটাকে সলভ করবো কেমনে? সো আমাদেরকে একটা পারফেক্ট ব্যালেন্স রাখবে। আর গাইজ দেখেন এখানে সব কিছু ফ্রেম লেখা, কোথাও পেজ লেখা না, কারণ কি, পেজ তো ভার্চুয়াল, রাইট, পেজের তো অ্যাকচুয়ালি এক্সিস্টেন্স নেই। ফ্রেম হচ্ছে অ্যাকচুয়ালি যখন র্যামে স্টোর হচ্ছে তখন ওর এক্সিস্টেন্স আসতেছে, তার আগে তো পুরো জিনিসটা ভার্চুয়াল, হার্ড ড্রাইভে স্টোর থাকতেছে। ওকে লোডার ওর মতো করে ক্যালকুলেশন করে টুকরার মতো করে ইনফরমেশন মানায়, টুকরাগুলোকে অ্যাকচুয়ালি লোড করতেছে। সো টুকরাগুলো কিন্তু অ্যাকচুয়ালি পেজ হিসেবে কোথাও স্টোর নেই, ওইটা ফ্রেম হিসেবে ফিজিক্যালি ম্যানিফেস্টেশন পাওয়া যখন ও অ্যালোকেশন পায়। সো পেজের সাইজ কত হতে পারে? সো ডিফল্ট পেজ সাইজ হচ্ছে 8 কিলোবাইট, এগেন সোলারিসের জন্য। এক এক ইমপ্লিমেন্টেশন এক এক রকম, ইফ আম নট রং লিনাক্স মেবি 4 কিলোবাইট ডিফল্ট সাইজ ইউজ করে, একটু দেখে নিতে হবে। আর আরেকটা, ওরা মাঝে মধ্যে অনেক বড় প্রোগ্রামের জন্য ওরা টাস্ক স্পেসিফিক আরেকটা স্পেশাল আইডিয়া ইউজ করে, যেটাকে বলে হিউজ স্পেস। সো স্পেসের আর্কিটেকচারে 2 রকম পেজিং সিস্টেমের আর্কিটেকচার থাকে। এগেন এটা খুবই কেস সেন্সিটিভ এবং এক এক ওএস এক একভাবে হ্যান্ডেল করে। সো ডিফল্ট পেজ সাইজ হচ্ছে র্যান্ডম যে কোনো একটা প্রসেস যেই পেজ সাইজ পায়। আর একটা স্পেশাল ফ্ল্যাগ আছে, যে ধরেন অনেক বড় প্রসেসটার জন্য ওরা হিউজ পেজ পায়, তখন পার পেজ 4 মেগাবাইট, অনেকটা বড় পেজ রাখে। সো পেজ সাইজ বাড়লে আপনার এসেনশিয়ালি পেজ সাইজ বাড়ার মানে কি বলেন তো, আপনার পেজ নাম্বারের বিট কমা আর অফসেটের বিট বাড়া, তাই না? আর যদি পেজ সাইজ ছোট থাকে সেক্ষেত্রে পেজের জন্য বিট অনেক বেশি আর অফসেটের জন্য বিট অনেক কমে যাচ্ছে, তাই না? কারণ পেজ সাইজ ছোট মানে হচ্ছে অনেক বেশি পেজ নাম্বার লাগবে, আর অফসেট কম লাগবে, কারণ পার পেজে মাত্র 8 কিলোবাইট বা 4 কিলোবাইট, যতই বলেন তত সমপরিমাণ যে অফসেট রাখলেই হবে।
অতগুলোকে অ্যাড্রেস স্পেস হোল্ড করার অফসেট রাখলে। আর যদি পেজের সাইজ অনেক বড় হয় সেক্ষেত্রে পেজের নাম্বার অনেক কমে যাবে কিন্তু অফসেট অনেক বেড়ে যাবে, কারণ 4 মেগাবাইটের মধ্যে তো অনেকগুলো অফসেট লাগবে। 4 মেগাবাইট মানে 2 to the power যত হয় ততগুলো বিট লাগবে সবগুলো অ্যাড্রেস স্পেসকে রিপ্রেজেন্ট করতে। সো এই আইডিয়ার শেষেই অ্যাকচুয়ালি মানে এই পেজিং হওয়ার পর যখন পেজ টেবিলটা ক্রিয়েট হয়ে যায় তারপরে প্রসেসর ভিউ অফ ফিজিক্যাল মেমোরি আর প্রসেসর যে অ্যাকচুয়াল ভার্চুয়াল মেমোরি এই দুইটা একদম ডিফারেন্ট হয়ে যায়। ফর দ্য ফার্স্ট টাইম ফিজিক্যাল আর লজিক্যাল মেমোরি আলাদা হয়ে যায়। By implementation, process can only access its own memory obviously. So এখানে আপনাদেরকে দেখাইছে এখানে আপনাদেরকে দেখাইছে হচ্ছে ফ্রি ফ্রেমস, মানে তার মানে আপনার যে পেজ টেবিলে যে পেজগুলোকে আমরা একটা ফ্রেম অ্যালোকেট করবো, আমার জানতে হবে না কোন কোন ফ্রেম ফ্রি আছে যাতে আমি অ্যালোকেট করতে পারি। তার মানে ওএস এর মধ্যে ডেফিনেটলি ফ্রি ফ্রেমের ইনফরমেশনগুলো থাকবে। সো ওএস এর মধ্যে ফ্রেম টেবিল নামের একটা টেবিলও থাকে, যে টেবিল হচ্ছে প্রত্যেকটা ফ্রেমকে আপনার তার কোন প্রসেস অকুপাই করছে, কত নাম্বার পেজে অকুপাই করছে, এরকম ইনফরমেশনগুলো লেখা থাকে ফ্রেম টেবিলে। সো এটা কাইন্ড অফ আপনাকে হেল্প করে টু ডাইরেক্টলি সার্চ এই ফ্রেমটাকে এত ইউজ হচ্ছে নাকি না। বাট এগেন এখানে এই জিনিসগুলোর অনেক ইমপ্লিমেন্টেশন অনেকগুলো ওয়েসে এক একভাবে হয়। পরে আমরা ইনভার্টেড পেজ টেবিল আমরা এগেন পড়াই না এটা, বাট আপনারা ইনভার্টেড পেজ টেবিলের আইডিয়াটাও দেখতে পারেন। এটা মডার্ন অপারেটিং সিস্টেম ইউজ করা হয়। সো এগেন এটা বইয়ের একটা পার্টে আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি পরে ফলো আপে কখনো এটার এক্সাম্পলটা বুঝাবো। সো একটা ফ্রি ফ্রেম লিস্ট থাকে খুব সিম্পলি বললে। সো প্রসেস যখন একটা নতুন প্রসেস তৈরি হয় তার যদি 4টা পেজ লাগে, সো লোডার কি করে, লোডার যখন টুকরাগুলো করা শেষ হয় তখন ও কি করে, এই যে ও পেজ টেবিলটা যখন বানায় ওর ওএসটা, ও তখন কি করে এক একটা পেজকে ওই এক একটা ফ্রি ফ্রেমকে নেয় এবং ওই পেজের সাথে ওই ফ্রি ফ্রেমকে অ্যালোকেট করে দেয়। সো ওই যে পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3 এভাবে করে অ্যালোকেট করে দেয়। সো এখানে যে পেজ টেবিলের এক্সাম্পলটা দেওয়া, এই পেজ টেবিলটা দেখতে যতটা সিম্পল লাগতেছে যে জাস্ট ফ্রেমটা রেখে দেয়, ততটাও সিম্পল না, আরও অনেক কিছু রাখা লাগে ওকে। যেমন ওই যেটা বললাম, অনেক সময় সে মেন মেমোরিতে মেবি স্টোরও নেই, তো সেই ক্ষেত্রে ওকে আদৌ স্টোর আছে নাকি না এটাও বোঝার জন্য কিছু ইনফরমেশন লাগে না, এখানে আরও অনেক ইনফরমেশন রাখা লাগে, যেমন আমরা আস্তে আস্তে এগুলো দেখব।